আজকের এই নবপ্রভাতে মোকাম্মেল এসেছে শেহেরদের বাড়িতে। এই মোকাম্মেল হচ্ছে রূপমের পালিয়ে যাওয়া পাত্রীর বড় ভাই। মোট মোকাম্মেল নিয়ে এসেছে এক নতুন খবর। বেচারা বিনোদন জগতে টুকিটাকি কাজ করে। ঢাকাস্থ এক বিজ্ঞাপনী সংস্থা নাকি নতুন মডেল খুঁজছে। শেহের স্বামীরা দুজনেরই সেলিব্রিটি হবার স্বপ্ন আজন্ম লালিত। মোকাম্মেল কিভাবে জেনেছে ওদের মনের গোপন কথা কে জানে। সকালের মৃদুমন্দ হাওয়া জড়িয়ে মডেলিংয়ের অফার নিয়েই আজ বেচারা এলো বাড়িতে। আচানক এমন প্রস্তাবে শেহের চুপি চুপি ভাবছে, মোকাম্মেল সাহেব তো আগেও আমায় বহুবার দেখেছে, আগে তো কখনো মডেলিংয়ের প্রস্তাব নিয়ে আসেনি, এখন কেন এলো এমন করে। চাচি রাহেলা পরম যত্নে বাহারি খাবার পরিবেশন করছেন মোকাম্মেলকে। মডেলিংয়ে শেহেরকে সম্মত করার ব্যাপারে আশ্বাসও দিচ্ছেন হেসে হেসে। বেচারা মোকাম্মেল আর চোখে একবার তাকায় শেহেরের চিন্তিত বদনে। মেয়েটি দ্রুত কদমে হনহনিয়ে ঢুকে যায় নিজ কক্ষে। নিমিষেই মগ্ন হয় এলোমেলো ভাবনার অগোছালো দোলাচলে। খানিক বাদেই চাচির নিকট থেকে আশ্বস্ত হয়ে নিজ গন্তব্যে ফিরে গেছে মোকাম্মেল। এরপরেই চাচি রাহেলা আর চাচাতো বোন সামিরা আসে শেহেরের কক্ষে। চাচি এসে পরম মমতার সুরে শেহেরকে বোঝাচ্ছেন, শোন মাইয়া, নিজের স্বপ্ন অন্য কারোর জন্য বিসর্জন দিতে হয় না। বিয়ার পর থেকে সানান তোর একটা ফোন পর্যন্ত দেয় নাই। ওর আশায় তুই থাকবি কেন? মডেলিংয়ে যায়া ওর চেয়ে বড় কিছু হয়ে দেখায় দিবি। এমন মডেলিংয়ের সুযোগ জীবনে আর কোনো দিন পাবি না। এমন সুবর্ণের সুযোগ মিস করিস না। নিজের অজান্তেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেহেরের বুক থেকে। আসলেই তো, নিভৃতেও একবারও আমার খবর নেয়নি সানান। তবে কি একদমই পছন্দ করে না আমায়? শেহেরের এমন বিরোহী ভাবনার মাঝেই সামিরা আশ্বস্ত সুরে বলে, আমরা দুজনে মডেলিং করমু শেহের, দুজনে একসাথে ঢাকায় যাইমু। তাইলে দাদিরে কি বইলা যাইমু? শেহের কৌতূহলী কণ্ঠে উদ্বিগ্ন বদনে শোধায় সামিরাকে। দাদিরে জানাইমু আমরা ঢাকা ঘুরতে যাইতাছি, তুই খালি রাজি হ এখন। আচানক সামিরার এমন আন্তরিক আচরণে সন্দেহরা এসে চুপি চুপি দানা বাঁধছে শেহেরের মনে। মেয়েটি হারিয়েছে এলোমেলো ভাবনার ঘোরে। চাচি আর সামিরা জীবনে কোনোদিন আমার ভালো কিছু সহ্য করতে পারল না, আজ আমার জন্য এত দরদের পারদ উথলে পড়ল কিভাবে? সব কিছুই কেমন যেন বড্ড অচেনা লাগছে। জীবন ভরি তো নায়িকা হবার শখ ছিল আমার, কখনো তো দেখিনি ওদেরকে সাপোর্ট করতে। আজ কেন এমন করে সাপোর্ট করছে আমায়? শেহেরের ভাবনার ঘোরের মাঝেই মডেলিংয়ের জন্য বিভিন্নভাবে প্ররোচিত করে ফিরে গেছে ওরা। আজ এই সোনালি সকালে এক সুখময় ফোনালাপের সমাপ্তি করল মেহেক। মায়ের সাথে কথা হলো মেয়েটির। সায়নদের পক্ষ থেকে শীঘ্রই প্রস্তাব যাবার ব্যাপারটি মাকে গতকালই জানায় মেয়েটি। মা মরিয়ম বেগম বাদ ভাঙা খুশি হয়েছিলেন এমন সুসংবাদে। আজ পেল নতুন সংবাদ, মেহেকের বাবারও নাকি বেশ পছন্দ সায়নকে। প্রেম প্রেম চেহারার এমন সুদর্শন ন্যায়নিষ্ঠ ডাক্তারকে যে পছন্দ হবে এটা তো অভিপ্রেতই ছিল। আজ বাবার সায় পেয়ে মেহেকের মনে বসন্তের রং এসেছে সকল বাঁধন ছিঁড়ে। বর্ণিল খুশিরা যেন চুপি চুপি এসে স্বপ্নঘরে বিভোর হতে চায় এখনই। স্বপ্নপুরুষ সায়ন তো ছিল মর্নিং ওয়াকে। বেচারা বাড়ি ফেরা মাত্রই মেহেক গিয়ে আলিঙ্গন করল পেছন থেকে। যে পুরুষ লাজে লাজুক হয়ে মেহেকের নয়নের অগোচরে থাকতে চায় তাকেই কিনা জড়িয়ে ধরল বেশরম মেয়েটি। অসীম লাজের ঘরে হারিয়ে বেচারা সায়ন যে কি করবে হুঁশ নেই। কিছুক্ষণ লাজে মরি মরি করল প্রথমে, কিন্তু এভাবে আর কতক্ষণ? ব্যক্তিত্বই যে বিসর্জন দিতে হচ্ছে এখন। এহানো দুষ্টুমি মোটেও পছন্দ হয় না ছেলেটির। তাই ধাক্কায় মেহেককে সরিয়ে ধমকের সুরে শোধায়, কি সমস্যা? হ্যাঁ, আরে দুদিন পরই হয়তো আমাদের বিয়ে। আমার সাথে এমন করছো কেন তুমি সানান ভাইয়া? যখন বিয়ে হয় তখন। বিয়ের আগে তুই আর আমার সামনেও আসবি না। আমি তো সামনে আসিও নাই, পেছন থেকে জড়িয়ে ধরেছিলাম তোমাকে। চুপ কর বদমাস, আমার সীমানায়ও আসবি না তুই বিয়ের আগে। খুশিমাখা হাসি বদনে জড়িয়ে আদুরে কণ্ঠে জবাব দিল মেহেক। আর মেহেকের অভিমানী মন বলছে, তুই খালি বিয়েটা কর বেটা, বিয়ের পরেই তোর কাছে যাব না, দেখি তুই শরম নিয়ে কয়দিন দূরে দূরে থাকতে পারিস। দ্বীপ্রহর গড়িয়ে বিন্টেল এসেছে মৃদু মায়া নিয়ে। এই মৃদু মায়ায় ধরণী নিমজ্জিত আলো ছায়ার খেলায়। সময়টা যেন আলো ছায়ার মধু মিলনের এক মায়াবী প্রহর। এমনই মায়াবী প্রহরে বিষণ্ণ বদনে শামস ফিরে এলো ঘরে। বেচারা ছেলে পাড়ার মাঠে গিয়েছিল ফুটবল খেলতে। সেখান থেকেই পায়ে ব্যথা নিয়ে চুপি চুপি ফিরল ঘরে। চুপি চুপি ফিরলেও কি হবে, সায়নের নয়ন এড়িয়ে যেতে পারেনি শামস। ব্যথা পাবার কারণে সায়ন জোর গলায় ধমকেছে শামসকে। তারপর সানানকে ফোন দিয়ে জানায় অবাধ্য ভাইয়ের অঘটনের খবর। সব শুনে সানানও মুঠোফোনে শামসকে শাসিয়ে বলল, ঠ্যাং পেটাতে গিয়েছিস কেন মাঠে? কৌশলে প্রসঙ্গ এড়িয়ে যাবার তরে শামস শোধরে, ভাইয়া,
তুমি ফুটবল খেলাটাকে ঠ্যাং পেটানো বলো কেন? ফুটবল খেলাকে ঠ্যাং প্যাটানো বলি না তো, তোর খেলাটাকে ঠ্যাং প্যাটানো বলি। আমাকেই তো বকতে পারো, তোমার বউকে তো কিছু বলতে পারো না। বুঝছি, বউই এখন তোমার সব। আমার বউ আবার কি করলো? উঠানের মাঝে কুতকুত খেলে যাচ্ছে মেহেক আর সামিরার সাথে। হায় হায়, কি কয়? হ্যাঁ, সত্যি বলছি, ওরা তিনজন এক হলেই নাকি ছোটবেলার মতো কুতকুত খেলে। আহাম্মকগুলো এই বয়সে এসেও কুতকুত খেলে? এই, বাড়িতে হুজুর আসতেছে। এই চল চল ঘরে যাই, হুজুরের সামনে উল্টাপাল্টা কিছু করা যাবে না। বলতে বলতেই তিনজনই দৌড়ে চলে আসে ঘরে। তিনটাকে একসাথে বোকা বানিয়ে শামস দুষ্টু হাসছে পশ্চাতে দাঁড়িয়ে। সারাদিন সায়নকে নয়নে নয়নে রেখে খুশিতে খেয়েই হারিয়েছিল মেহেক। এই খুশির প্রহর স্থায়ী হয়নি বেশিক্ষণ। সন্ধ্যায় বাবা এসে হাজির হয় এখানে। মেহেকের বাবা সাথে করে বাড়ি নিয়ে যায় আদুরে মেয়েটিকে। প্রগাঢ় আধার ঘিরে রাত গভীর হয়েছে শহর জুড়ে। সীমাহীন নীরব প্রহর কদাচিৎ আসে ইটপাথরের নগরীতে। গভীর রাতেও নগরীর পথে প্রান্তরে ক্লান্ত পথিকের দেখা মেলে। আজকের এই গভীর রাতে ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রান্ত মনে সানান ফিরে এসেছে হোটেল রুমে। এক বন্ধুর শরীরের প্রায় 40% দগ্ধ হয়েছিল সেদিন। সে বন্ধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে। প্রাণে বাঁচার সম্ভাবনা হয়তো ক্ষীণ। বন্ধুর অসুস্থতায় বিরোহী হয়েছে বেচারা সানানের এলোমেলো মন ও মনন সবই যেন দুঃখে ভারাক্রান্ত এখন। এরই মাঝে লাজবধূর সনে আলাপ হয়নি চুপি সারেও। আজ হোটেলে ফিরে এ বিলেতি ডাক্তার ফ্রেশ হয়ে নিল কয়েক মিনিটের ব্যবধানেই। এই প্রথমবার ডাক্তার সাহেব ফোনালাপ করতে চায় তার লাজবধূর সনে। হোটেলের কোমল শয্যায় শায়িত হয়ে ছেলেটি ফোন কল দিয়েছে বউকে। এ ফোন কলের রিং যেন হৃদয়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সানানের। এ বিরহীক্ষণেও অজানা ভালো লাগার অসীম তৃষ্ণা যেন এসেছে ছন্দহারা হয়ে। ধীরে ধীরে প্রণয়ের দীপশিখায় দীপ্তিমান হতে চায় তার এলোমেলো হৃদয়টি। এ যেন সাগরের বুকে দিগ্ভ্রান্ত স্রোতের উথালপাথাল এক প্রণয় অনুভূতি। রাত 12টার বেশি বাজে এখন। এমন নৈশ প্রহরে মফস্বলের সবাই থাকে ঘুমপড়ির মায়ায়। শেহেরও রয়েছে মায়া নিদ্রার ঘোরে, স্বপ্নের ঘরে। শিয়রের পাশে রাখা মুঠোফোনে বার কয়েক লিং হতেই নিদ কেটে যায় মেয়েটির। নিদ জড়ানো নয়ন বুলায় মুঠোফোনের ডিসপ্লেতে। সানানের এই নম্বরটিও মেয়েটির অচেনা। চোখ বুলি অচেনা নম্বর দেখেই ফোন কেটে দেয় বেচারি। ওপাশ থেকে তৎক্ষণাৎ টেক্সট এলো, প্লিজ রিসিভ কর। শেহের ভাবছে হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনো ফোন কল, কাছের কেউ বিপদেও তো পড়তে পারে। এমন দিশাহারা ভাবনায় দুলে ঘুম ঘুম নয়নে ফোন রিসিভ করে মেয়েটি। মেয়েটি বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? কে আপনি? মধ্যরাতে ফোন দিয়েছেন কেন আমায়? ধমকের সুরে। সানান ভাবছে, বন্ধুর অসুস্থতায় মন ভারী হয়ে আছে আমার। কণ্ঠটাও আজ একটু বেশি ভারী। এই নম্বরও হয়তো বউয়ের অচেনা, তাই হয়তো ঘুম ঘরে থাকা বউ চিনতে পারেনি আমায়। আজ তাহলে আমিও অচেনা সেজেই কথা বলি আমার লাজবধূর শোনে। এমন দুষ্টু মিষ্টি লুকোচুরির ভাবনায় হারিয়ে সানান জবাব দেয় শেহেরকে, শুনুন, আমি ডিটেকটিভ ব্রাঞ্চের লোক, আপনার সম্পর্কে জানতে ফোন দিয়েছি। আর সময় পাননি, মধ্যরাতে ফোন দিয়েছেন খেজুরে আলাপ করতে। না না, খাজুরে আলাপ বলছেন কেন? দরকারি কথাই বলবো আপনার সাথে। ঠিক আছে, বলুন। আচ্ছা, আপনার বিয়েটা তো হুট করে হয়েছে, তাই না? বরকে পছন্দ হয়েছে আপনার? অধীর আগ্রহে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল সানান। বেয়াদব বেটা, কত বড় সাহস! আমার জামাই পছন্দ হয়েছে কিনা জানতে এসেছে। মনে মনে কথাগুলো বলে শেহের রুক্ষ কণ্ঠে জবাব দিয়েছে প্রশ্নের। আমার জামাই পছন্দ কিনা এটা তো ব্যক্তিগত প্রশ্ন। আপনি আমার ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছেন কেন? আরে, আপনার ব্যক্তিগত তথ্য জানতেই তো ফোন দিয়েছি। ভুল তথ্য দিলে কিন্তু আইনি ঝামেলায় পড়বেন ম্যাডাম। ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে সানান বলে যায়, ওহ আচ্ছা, এবার বলুন, বরকে পছন্দ হয়েছে আপনার? হয়েছে তো। দেখতে কেমন আপনার বর? ঠিক যেন দূর আকাশের মতো সুন্দর। তাই নাকি? মানুষ হিসেবে কেমন ওই বেটায়? খবরদার, আমার জামাইকে ব্যাটা বলবেন না কিন্তু। উনি পেশায় বিলিতি ডাক্তার এবং মানুষ হিসেবে আমার বেশ পছন্দ। কিন্তু কিন্তু কি ম্যাডাম? আপনার মতো লোকের এসব জানতে হবে না। আপনি আমার হাজবেন্ডের ধারে কাছেও যেতে পারবেন না। তাই নাকি? কি এমন মানুষ আপনার হাজবেন্ড যে আমি তার ধারে কাছেও যেতে পারবো না? আমার হাজবেন্ড লন্ডনের রাজনীতিতেও জড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতে বিলেতি এমপি, মন্ত্রীও হতে পারে। ওরে বাবা, ভয় পেয়েছি আপনাকে। ফোনের ওপাশ থেকে দাঁতে দাঁত চেতে হেসে বলে দিল সানান, হ্যাঁ, ভয় তো পাবেন। শুধু এটা না, এবার বলুন আপনার কথা। বউ আছে আপনার? হ্যাঁ, তা তো। মধ্যরাতে ঘরে বউ রেখে অন্য মেয়েকে কল দিয়েছেন কেন? লজ্জা শরম নেই আপনার? আরে, বউটা তো এখন ঘরে নেই,
আর লজ্জা শরম আছে বলেই তো বউয়ের কাছ থেকে এখনো দূরে দূরে আছি। মানে দূরে দূরে আছেন কেন? নতুন বিয়ে করেছি তো, এখনো উঠিয়ে আনা হয়নি। ও, তা আপনার বউটা দেখতে কেমন গো? লাজরাঙা চাঁদের মতো। এত সুন্দর আপনার বউ? আপনার সেই সুন্দরী বউটা কি হাসি খুশি? অরুণ রাঙা প্রভাতের প্রথম কিরণের মতো হাস্যোজ্জ্বল। আপনার বউয়ের কথাবার্তা কেমন? ছন্দময়, রিমঝিম বৃষ্টির সুরের মতো। আর চলাফেরা? মাতাল ফাগুন হাওয়া যেমন উদাস কায়া ছুঁয়ে দিয়ে যায়, বইয়ের প্রতিটি পদধ্বনিও তেমনই আমার হৃদয়ে দোলা দিয়ে যায়। সবই তো দেখছি ভালো। আপনার বউয়ের রাগ অভিমান নেই? আছে তো, নিশির শিশিরের শব্দের ন্যায় টুপটাপ ঝরে সে অভিমান। আপনার বউ রাতে কথা বলেনি আপনার সাথে? এই বিনিদ্র ফাগুন বসন্ত রাতে কহিলের ন্যায় কুহু কুহু স্বরে আলাপ করছে লাজবধূ আমার। লাজবধূ নাম শুনে ঈষৎ চমকে গিয়ে পুরো কথার অর্থ অনুধাবনার ব্যর্থ হয় শেহের। সচকিত ভঙ্গিতে আনমনে ভাবছে, আরে এই বেটাইও তো বউকে লাজবধূ ডাকে। গোয়েন্দাগিরি করতে এসে আমার বরের দেয়া লাজবধূ নামটা জেনে গেছে মনে হয়। এখন তো পুরো দস্তুর নকলও করছে, নিজের বউকেও লাজবধূ ডাকে। শালা কপিবাজ কোথাকার। ফোনদাতার উপর ভীষণ বিরক্ত শেহের। মনে মনে এসব বিরক্তিকর ভাবনাগুলোকে বিদায় দিয়ে আদেশে সুরে বলে যায়, আপনার বউয়ের খোঁজ নেওয়া উচিত। কে জানে কি করে এখন আপনার বউ? আমার মতোই রাত জাগা পাখি হয়ে আছে। ও আচ্ছা, আপনার বউ আপনাকে ভালোবাসে? আজ বুঝলাম, ভালোবাসে আমায়। আপনি আপনার বউকে ভালোবাসেন না? আমারে কায়ায় লাজবধূ রয়েছে হিয়া হয়ে, এ দেহ হারাবে প্রাণ তারই বিহনে। শেহের চুপটি করে ভাবছে, এই বেটা মনে হয় অনেক ভালোবাসে বউকে। আমার বর যদি আমায় এমন করে ভালোবাসতো। শয়তান ডাক্তারটা একবার ফোন দিয়েও খোঁজ নিল না আমার। এইদিকে সানান আনমনে ভাবছে, ফোর্সড ম্যারেজ হয়তো মেনে নিতে পারিনি আমি, কিন্তু শেহেরকে তো আমার ভালোই লাগছে, মেনেও নিয়েছি ধীরে ধীরে। মেয়েটা কি একটুও বোধে এসব? এমন কৌতূহলী ভাবনার অতল তলে হারিয়ে বেচারা সুধায়। আচ্ছা ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে না? আচানক যেন ভাবনার এক চোরাবালিতে মগ্ন হলো শেহের। মেয়েটি চুপি চুপি ভাবছে, ডাক্তার সানানের মনের গোপন তো আমি জানি না, কি জবাব দেব এখন। এর চেয়ে এই অকারণ আলাপেরই ইতি ঘটিয়ে দেয়া যাক। এমন বৈরী ভাবনার দোলাচলে হারিয়ে মেয়েটি ধমকে সুরে বলে দিল, আপনার সাহস তো কম না। আমার হাজবেন্ডের ভালোবাসা নিয়ে কথা বলছেন? তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার যে যোগ্যতা আছে আপনার? রাখেন, ফোন রাখেন এখন। নিজের বরকে পরপুরুষ ভেবে বিশাল ধমক দিয়ে তৎক্ষণাৎ ফোন কল কেটে দেয় শেহের। বিড়বিড় করে আনমনে বলে যায়, ব্যাটারে একদম লাই দিয়ে দিছি, খালি পটপট করে। যা, ব্লক লিস্টে রেখে দিলাম তোরে। এদিকে বউয়ের মনের গোপন জেনে সানান্ত প্রেম প্রেম খুশির আবেশে দিশেহারা। সুখের চাওয়াগুলো পাওয়া হবে হয়তো ধীরে ধীরে। স্বপ্নবাজ পাখির মতো সেও নির্বাধবে ভালোবাসার আশা নিয়ে। কিন্তু তার চঞ্চলা লাজবধূ আজ তো চিনতে পারল না তাকে। এই হেন বোকামিতে বালিশে মুখ চেপে হেসে ডাক্তার সাহেব আনমনে বউকে বললেন, নিশা রমানিশা ঘুচিয়ে উষা কিরণ এসেছে ভুবনে। এই নতুন ওষাকে বরণের প্রস্তুতি চলছে চারদিকে। সায়ন আজও ব্যস্ত মর্নিং ওয়াকে, শামস রয়েছে বেঘোর ঘুমে। এরই মাঝে আজ আবার মোকাম্মেল এলো বাড়িতে। শীঘ্রই ঢাকায় ফিরে যাবে এই বিনোদন মিডিয়ার লোকটি। শেহেরের ব্যাপার নিয়েই কথা বলছে আজও। মেয়েটিকে মডেলিংয়ে রাজি করাতে ভীষণ উৎসাহী রাহেলা আর সামিরা। শেহেরে নিজেরও পরম ইচ্ছে বিনোদন মিডিয়ায় কাজ করার, তবে স্বামীকে না জানিয়ে কোথাও যেতে ইচ্ছুক নয় মেয়েটি। মোকাম্মেল আশা নিয়ে বসে আছে খুশি খুশি বদনে। এতদিন না হয় দাদি ছাড়া শক্ত কোনো গার্ডিয়ান ছিল না তার, এখন গার্ডিয়ান তো হয়েছে আরেকজন। তার সাথে আলাপ না সেরে কি করে যাবে? বরকে ছাড়া আর কিছু ভাবনায় আসে না তার। ইদানিং সে আগন্তুকের কথাও আর মনে পড়ে না মেয়েটি, কিন্তু আগন্তুক তার কাজ ঠিকই করছে গোপনে। দীর্ঘ অমানিসার রজনী পেরিয়ে উষার আলো ফুটেছে ধরায়। রাতভর ক্লান্তি ঘুচিয়ে চারদিকে ব্যস্ততা নতুন দিলের আগমনে। সানানা এখনো গভীর সুপ্তিমগ্ন হোটেল রুমে। বাবা ডাক্তার আন্দালিব ফোন দিয়েছেন জ্যেষ্ঠ পুত্রকে। বাবার ফোন দেখে তন্দ্রা ঘড়ি সাড়া দিয়েছে সানান। হ্যালো আব্বু। ডাক্তার আন্দালিব বিরক্তি সুরে বলল, তোমরা দেশে গিয়ে কি শুরু করেছো বলো তো? কি হয়েছে আব্বু? তুমি নাকি সায়নকে বকেছো? আমার বন্ধুর দু মেয়ের সাথে তোমাদের দুজনের বিয়ে ঠিক করতে চেয়েছিলাম, আর তোমরা দু ভাই দেশে গিয়ে সব উলটপালট করে বসে আছো। দেখো আব্বু, মেজো চাচা জীবিত থাকতেই মাঝে মাঝে বলতো শেহেরকে আমার সাথে বিয়ে দেবে। আমি হয়তো মেয়েটিকে বিয়ে করার কথা কখনো কল্পনাও করিনি, তবে এতিম বলে ওর জন্য সবসময় একটা মায়া কাজ করতো আমার। দেখতেও ভীষণ ভালো লাগতো। বেশ, মায়া লাগতো, ভালো লাগতো,
বিয়েও তো করেই ফেলেছ। জানি না কি হয়েছিল তোমার সাথে। আমার এমন অনাকাঙ্ক্ষিত বিয়ের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলাম, কিন্তু যেদিন বন্ধুদের সাথে আলোচনা করতে গেলাম সেই দিনই আমার এক বন্ধু অগ্নিদগ্ধ হলো। বন্ধুর অসুস্থতায় রহস্য উদ্ঘাটনের কাজ আর আগাতে পারিনি। সে যাই হোক, তার জন্য সায়নও রিজেক্ট করে দেবে পাত্রীকে। আমার বন্ধুর মেয়ে দুটো ভীষণ কষ্ট পেয়েছে। শোনো আব্বু, আমরা তো ওইসব পাত্রীদের সাথে প্রেম করিনি। দেশে এসে সায়নের ভুলে মেহেকের কপালটা খুব বাজেভাবে পড়ে গেল। মেয়েটার স্বপ্নগুলো নষ্ট হয়ে যেতে পারত। সায়নেরই তো উচিত ওর দায়িত্ব নেয়, তাই না? এসব ভেবেল আমি সায়নকে অনুরোধ করেছি মেহেকে বিয়ে করার জন্য। তোমাদের যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার বন্ধু ভীষণ ক্ষিপ্ত হয়েছে। তুমি তো বিয়ে করে পার পেয়েছ, কিন্তু সায়ন তো আনম্যারিড। পাত্রী ওকে বিয়ে করার আশায় এখনো বুক বেঁধে আছে। মেয়েটা নাকি কেঁদে কেটে বুক ভাসাচ্ছে সায়নের জন্য। ঠিক আছে আব্বু, তুমি চিন্তা করো না, বিষয়টা দেখা যাবে। ডাক্তার আন্দালিব কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। সানান তৎক্ষণাৎ ফোন দেয় ছোট ভাই শামসকে। প্রভাতে প্রথম প্রহর এসেছে বেশ আগে। স্বপ্ননিদে মগ্ন হয়ে শামস এখনো শয্যায় ত্যাগ করেনি। নিদো ঘরে ভাইয়ের ফোন রিসিভ করে শুনেছে ঘটনার আদ্যপান্ত। ঝটপট শয্যা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় শামস। ক্লান্ত সায়নও ফিরে এসেছে মর্নিং ওয়াক সেরে। সায়নের সামনে বসেই ওর দেখে আসা সে পাত্রীকে ফোন দেয় শামস। দুবার রিং হতেই মেয়েটি ফোন রিসিভ করে। হ্যালো, জি, আমি শামস আন্দালিব, ডাক্তার সায়নের ছোট ভাই। সায়নের পাত্রী ভীষণ বিরক্তির সুরে জবাব দেয়। জি বলুন। আপনার দু ভাই তো বেইমানি করেছে আমাদের সাথে। আরে কি যে বলেন, আপনারা তো আরো বেঁচে গেছেন। মানে? সানন ভাইয়া তো বিয়ে করে নিয়েছে চুপি চুপি, আর সায়ন ভাইয়া আপনাকে পুরো বাঁচিয়ে দিয়েছে। আমি এসবের কিচ্ছু শুনতে চাই না। ডাক্তারদেরকে আমাদের পছন্দ হয়েছিল। ডাক্তার সানান না হয় বিয়ে করেছে, কিন্তু সায়ন তো করেনি। আমি যে কোনোভাবে সায়নকেই চাই। এই কয়েকদিনে কত কথা বলেছি লাজুক ডাক্তারটার সাথে। আহা, লাজুক হলে কি হবে, ও তো পুরাই একটা লুচ্চা। এমন বিশেষণে বিশেষিত হয়ে সায়ন নাকমুখ কিচেয়ে তাকায় শামসের পানে। ওইদিকে পাত্রী চেঁচিয়ে বলছে, লুচ্চা হোক, আমি বিয়ের পরে ঠিক করে নেব একে। আরে লুচ্চা আবার ঠিক হয় নাকি? আজ এর সাথে কাল ওর সাথে প্রেম চালাতেই থাকে সায়ন ভাইয়া। আমার সাথে বিয়ে হলে এসব পারবে না। আমি আঙ্গুলের মতো সোজা করে ফেলবো সায়নকে। জীবনেও পারবেন না, ওর কোনো মান সম্মানই নেই। এমন লুচ্চা যে আমার গার্লফ্রেন্ডও পর্যন্ত কেড়ে নিয়েছে। এমন দাহা মিথ্যে শুনে সায়ন কপালে হাত দিয়ে কাদো কাদো চেহারায় মাথা নাড়ে ডানে বামে। এই মুহূর্তে শামসকে কিছু বলারও সুযোগ নেই ছেলেটির। পাত্রীকে যে বিদায় করতে হবে, বেচারা এখন বড্ড নিরুপায়। ওইদিকে পাত্রী বিরক্তি সুর টেনে বলে দিল, ছি 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 ছি, ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে গেছে। এত লুচ্চা। এতই লুচ্চা। জানেন, আমার না দুটো গার্লফ্রেন্ড ছিল। ওরা দু ভাই দুটোকে ভাগ করে নিয়ে গেছে। দেখেন না, ওরা নিজেরা বিয়ে করতে এসছে, আর আমার বিয়ের কথা একবারও ভেবে দেখে না। আপনার ভাইয়েরা যা লুচ্চা, আল্লাহ বাঁচিয়েছে আমাদের দু বোনকে। ভাগ্য ভালো এসব লুচ্চার সাথে বিয়ে হয়নি। ঠিক বলেছেন। মিস্টার শামস, আপনি বিয়ে করলে ওরা বউ নিয়ে যেতে পারবে। আপনার বিয়ে করার কোনো দরকার নেই। ধুর বেডি, কি কষ না কষ, আমার বিয়েতে কুফা লাগিয়ে দিস না। বিড়বিড় করে বলল শামস। ওই পাশ থেকে সায়নের পাত্রী কিছুই বুঝতে পারেনি। রাখি বলে বিরক্তির সাথে ফোন কেটে দিয়েছে। আজ শামস ঘুম থেকে ওঠার আগেই মোকাম্মেল এসেছিল বাড়িতে। তখন নিয়মানুবর্তী সায়নও ছিল মর্নিং ওয়াকে। চাচি আজও শেহেরের ব্যাপারে আশ্বস্ত করেই বাড়ি ফিরিয়েছে মোটু মোকাম্মেলকে। শেহের ভাবছে মডেলিং এর ব্যাপারে সানানের সাথেই আগে আলাপ করতে হবে, না জানিয়ে কোথাও যাওয়া উচিত হবে না। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মেয়েটি চুপি চুপি ফোন দেয় স্বামীকে। বেচারা ডাক্তার আজও ফোন রিসিভ করেই জানায়, আমি ভীষণ ব্যস্ত, রাতে কথা হবে। শেহেরের কানে ভেসে আসে কান্না আর কোলাহলের শব্দ। মেয়েটি ভীষণ কৌতূহলী কণ্ঠে স্বামীকে শুধায়, আপনার চারপাশে এত কোলাহল আর কান্নাকাটির শব্দ কেন? বলেছি তো ব্যস্ত আমি, রাতে সব বলবো। কথাটি বলে মুহূর্তেই ফোন কেটে দেয় সানান। ফোনালাপের মাঝেই চাচি আর সামিরা চলে এসেছিল শেহেরের কক্ষে। সানান ফোন কেটে দিতেই চাচি রাহেলা বলল, দেখছোস, সানান তোরে কোনো পাত্তাই গেল না, কোনোদিন দিবও না। শেহের অভিমানী কণ্ঠে প্রতিবাদের সুরে জবাব দিল, ডাক্তার সানান আগেও কোনোদিন আমার সাথে তেমন কথা বলে নাই, উনি তো সবসময়ই এমন। তোরে তো সাফাই গাইতে হইব না, আমরা সবই বুঝি। বয়স তো আর এমনে এমনে বাড়ে নাই, কি বুঝাস তুই আমারে?
রাহেলার কথা শুনে শেহের দীর্ঘশ্বাস ছাড়ে আনমনে। একদিকে হতাশা, স্বামীর সাথে এখনও একটু ভালো করে কথাও হয়নি, অন্যদিকে এরা এসে খোঁচা দিচ্ছে স্বামীর ব্যবহারে। সানানের উপরে এখন বড্ড অভিমান হচ্ছে মেয়েটির। একটু কি আলাপ করতে পারে না সময় করে? গত রাতে যে বরের সাথেই আলাপ হয়েছে, সেই হিসেব কি আর শেহেরের আছে? নিরন্তর অভিমানী ভাবনায় ভেসে যাচ্ছে মেয়েটি। এসব বৈরী ভাবনার ঘোরের মাঝেই চাচি রাহেলা এসে মাথায় হাত বুলিয়ে মমতার সহিত বলে, দেখ শেহের, তোর চাচার তো অনেক অনেক ঋণ। আন্দালিব ভাই যেন রাগ কইরা লন্ডন থেকে এখন আর তোর চাচারে কোনো টাকা পাঠায় না। এত এত ঋণ কেমনে শোধ করব সে? তুই আর স্বামীরাই যদি মডেলিংয়ের কাজ শুরু করস, তাইলে কিছু টাকা পাইতি। ওই টাকা দিয়ে তোর চাচার ঋণ শোধ করতে পারতাম। রাহেলার কথায় পাহাড়ের মতো অসমতল কিছু ভাবনা এলো শেহেরের হৃদয়ে। মেয়েটি জানে চাচার মাথায় বিশাল ঋণের বোঝা। এ ব্যাপারে কিছুটা খারাপও লাগে মেয়েটির, তবে এ খারাপ লাগার পরিমাণটা খুব বেশি নয়, কারণ চাচা যে অপরাধী। বেসরকারি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন সাদেক চাচা। বছর দেড়েক আগে স্ত্রী কন্যা নিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে বেড়াতে যান। সেখান থেকে ফিরে মালদ্বীপে গিয়েও রাজকীয় ভ্রমণ সেরে আসে তারা। এসব দেশ ভ্রমণকালে বিলাসী শপিংও করে সামিরা আর রাহেলা। আসলে চাচার স্কুল ফান্ডে সরকারি 20 লাখ টাকা এসেছিল। সে টাকা খরচ করে বউ মেয়েকে নিয়ে বিলাসী ভ্রমণ করেছেন সাদেক আহমেদ। ভ্রমণ শেষে দেশে ফিরে স্কুল কর্তৃপক্ষকে জানান ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওনার অনুপস্থিতিতে 20 লাখ টাকা লুট করে নিয়েছে। কিন্তু স্কুল কমিটি সন্দেহ করে হেডমাস্টার সাদেক আহমেদ ফান্ডের অর্থ খরচ করে বিদেশ ভ্রমণ করেছেন। ডাকাতি হবার তেমন কোনো প্রমাণও দেখাতে পারেননি সাদেক মিয়া। ফলস্বরূপ তার চাকরি চলে যায়। স্ত্রী কন্যার বুদ্ধিতে ফান্ডের টাকা খরচ করেছেন তিনি, কিন্তু ওদের বুদ্ধিতে লোকটির শেষ রক্ষা হয়নি। চাকরি তো গিয়েছে, মান সম্মানও গিয়েছে বোনাস হিসেবে। আর 20 লাখ টাকা, সে টাকায় সুদে আসলে জরিমানা হয় বেচারার। আগেও বারবার বউয়ের বুদ্ধিতে স্কুল ফান্ডের টাকা মেরেছিলেন তিনি। সব কিছু উঠে আসে তখন একটানে। বেসরকারি হাই স্কুলের চাকরি বলে এককালীন টাকাও ছিল সামান্যই। সে টাকাও উঠিয়ে দিতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। স্কুল ফান্ডের টাকা আত্মসাতের পর থেকে ভাইকে আর সাহায্য করেননি ডাক্তার আন্দালিব। সাদেক আহমেদ পড়ে যান অর্থকষ্টের এক অতল তলে। স্কুলের ঋণ এখনো পুরোপুরি শোধ হয়নি তার। বিশাল ঋণের ভারে জর্জরিত তিনি। সাদিকের স্ত্রী কন্যা সেই ঋণের ইস্যু নিয়ে শেহেরে নুন বিগলিত করার প্রচেষ্টা চালাচ্ছে এখন। মেয়েটি মগ্ন হয়েছিল চাচার করুণ পরিণতির ঘটনা স্মরণে। ওর স্মৃতিময় ভাবনার মাঝেই চাচি রাহেলা বলছে, তুই কালকের দিনটার জন্য ঢাকায় চল। এই একটা দিন যায় বিজ্ঞাপনী সংস্থার সাথে দেখা করে আসলেই হইব। আমি একলা মোকাম্মেলের সাথে কোথাও যাইতে পারবো না। তোর একলা যাওয়া লাগবো না তো, আমিও যাইমো তোর সাথে। সামিরা ভরসা দেয় শেহেরকে। দুজন মেয়ের কি এইভাবে মোকাম্মেলের সাথে যাওয়া ঠিক হইব? ঠিক আছে, আমিও যাইমো সাথে। তৎক্ষণাৎ রাহেলা আশ্বস্ত করে শেহেরকে। মেয়েটি সচকিত ভঙ্গিতে বলে ওঠে, কিন্তু দাদি? বুড়িটারে তোর চাচাই দেখব। আমরা তো খালি কয়েক ঘন্টার জন্য যাইমু। কালকে যাই, আবার কালকেই ফিরে আসমু। ওহ, আমি আসি না, কোনো ভয় নাই তোর। রাহেলার কথা শুনে শেহের চুপটি করে বসে থাকে মৌন বদনা হয়ে। রাহেলা, সামিরা এতিম মেয়েটিকে প্ররোচিত করে ফিরে যায় নিজ নিজ ঘরে। মেহেক ছাড়াও তোরি নামে শেহেরের আরেকজন ঘনিষ্ঠ বান্ধবী আছে। আজই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এক বিয়ের প্রোগ্রামে। বান্ধবীকে সারপ্রাইজ দিতে রিকশা ছেড়ে দিয়ে মেয়েটি প্রবেশ করে শেহেরদের বাড়িতে। বিয়ের প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শাড়ি পরে বাহারি সাজে সেজেছে তোরি। এদিকে খানিকটা আঘাতপ্রাপ্ত পা নিয়েই শামস বের হচ্ছিল বাড়ি থেকে। আচানক এই শাড়ি পরিহিতা নারীদের নয়ন থমকে যায় ছেলেটির। মাঝারি উচ্চতার শ্যামারঙা তরির বদনখানি গোলাপের মতো গোলাকার। সরু ঠোঁট, চিকন নাক আর কাজল কালো দুটো আঁখি বদন জুড়ে এনেছে অসীম মায়া। বাহারি সাজগোজ ভীষণ পছন্দ মেয়েটির। আজ শাড়ি পরে ললনার সাজে নজর কেড়েছে শামসের। বান্ধবী শেহেরের মুঠোফোনে 3 লন্ডন বয়ের ছবি কয়েকবার দেখেছে তোরি। আজ নয়ন সম্মুখে দেখে শামসকে সহজেই চিনতে পারে মেয়েটি। বেচারা শামস তো চেনে না ওকে। মুখোমুখি কখনো পরিচয় হয়নি বলে তোরিও কোনো আলাপ করেনি বান্ধবীর দেবরের সাথে। মেয়েটি ঘরে ঢুকে যেতেই শামস ফোন দেয় শেহেরকে। ফোন রিসিভ করে হ্যালো বলতেই শামস কৌতূহলী কণ্ঠে শুধায়,
এই শাড়ি পরা মেয়েটি কে রে শেহের? আমার বান্ধবী? বিয়ে হয়েছে ওর? না কোনো রিলেশনে আছে? না ভাইয়া, একদম পিওর সিঙ্গেল। আলহামদুলিল্লাহ। কি হয়েছে শামস ভাইয়া? শেহেরকে জবাব না দিয়ে ফোন কেটে দেয় শামস। তৎক্ষণাৎ দুটো ডিগবাজি দিয়ে মনে মনে বলল, তুমি পূর্ণিমার চাঁদের মতো, স্বপ্নের রানীর মতো, কল্পনার প্রেয়সীর মতো। পায়ে ব্যথা ছেলেটির, তবু খুশিতে ডিগবাজি দিয়ে পায়ের ব্যথাটা আরও বাড়িয়ে দিল সে। ডিগবাজি শেষে শামস গিয়ে দাঁড়ায় বাড়ির তোরণ সম্মুখে। তরিকে আরেকবার দেখার বড্ড বাসনা তার হৃদয়ে। স্বপ্নীল ভাবনার বর্ণিল রঙে যেন হারাচ্ছে সে গোপনে। এমন সুখময় ভাবনার বেসামাল দোলার মাঝেই শেহের ঘরের সামনে এগিয়ে এসে বিদায় দেয় তরিকে। গেটের ওখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করে শামস। ছেলেটি এক পায়ে হাঁটু ভেঙে গেটের পাশের দেয়ালে হেলান দিয়ে বেড়ায়। তরিকে আরেকবার মন ভরে দেখার বাসনায় বিলাসী হয়েছে তার হৃদয়ে। তরি ধীরে ধীরে এগিয়ে আসছে তরুণের দিকে। মেয়েটির রুমঝুম নুপুরের শব্দ ঝড় তুলে যাচ্ছে শামসের বুকে। রাঙা রাঙা স্বপ্ন এসে ভাবনার আবেশে রঙিন করতে চায় তার অবাধ্য হৃদয়কে। ঝিরিঝিরি করে প্রণয় হাওয়ায় দুলছে মন আজান মনে। শামসের এমন ভাবনায় হারাবার ক্ষণে তরুণ পেরিয়ে আসে তরি। রিকশার জন্য দাঁড়ায় তরুণেরই উল্টো পাশে। এরই মাঝে একজন লোক শামসের নিকট দৌড়ে এসে বলে, পাইছি আপনারে। শামস নিমেষেই চমকে যায় লোকটিকে দেখে। ইনি হচ্ছেন সেই খেজুর রসওয়ালা গাছি, যার বউয়ের নিকট থেকে ধরনদরি করে শামস 4 হাঁড়ি রস নিয়ে এসেছিল। খেজুর গাছি শামসের সামনে দাঁড়িয়ে তর্জনী উজিয়ে বলে, আপনিই তো আমার খেজুরের রস চুরি করছেন। বেআইয়ের চুরির ঘটনা শুনে তরি মুখ টিপে হাসে। শামস নিরুপায়ের মতো করে একবার তাটায় তরির পানে। পরক্ষণে গাছিকে অচেনার ভাব করে বলে, কি বলছেন? না বলছেন আমি রস চুরি করতে যাব কেন? আমি তো লন্ডন থেকে এসেছি। হয়, লন্ডন থেকে আইসা গাড়িতে করে আমার রসের হাঁড়ি চুরি করছেন। তরি এবার খিলখিল করে হাসছে লোকটির কথা শুনে। শামস করুণ দৃষ্টিতে শরমেন্দার ভঙ্গিতে তাকায় তরির পানে। এরপরে পকেট থেকে ওয়ালেট বের করে নেয় দ্রুত হাতে। একটানে সব টাকা বের করে গাছিকে দিয়ে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, তবু আপনাকে আমি রসের ক্ষতিপূরণ দিলাম। আপনি যেতে পারেন এবার। যাইমু মানে? খালি টাকা দিলে তো হইব না। আমার রসের হাঁড়িগুলা কই রাখছেন? সে চোরা হাঁড়িগুলাও ফিরায় দেন। এবার যেন পুরোপুরি ধরা খেয়ে গেল। বেআইয়ের এহেন বেতাল অবস্থা দেখে হি হি করে হেসে একটি রিকশায় উঠে যায় তরি। রিকশা ছুটতে শুরু করা মাত্রই শামস গাছির কাছ থেকে ছো মেরে টাকাগুলো নিয়ে আসে। ধমকে সুরে বলতে থাকে, আপনি আর সময় পেলেন না ঝামেলা করার? আপনাকে 1 পয়সাও দেব না আমি। যান ভাগেন। এর মধ্যে সায়ন চলে আসে গেটে। গাছির কাছ থেকে সব শুনে শামসকে দুটো ধমক দেয় ছেলেটি। দ্রুত পায়ে ঘরে গিয়ে রসের হাঁড়ি 4টি নিয়ে আসে। খেজুরের রসের মূল্য পরিশোধ করে দিলে গাছি ফিরে যায় আপন গন্তব্যে। পছন্দের মেয়ের সামনে চোর সাব্যস্ত হওয়ায় বিষণ্ণ বদনে শামস ফিরে আসে ঘরে। উপর হয়ে পড়ে থাকে বিছানায়। এরই মাঝে স্বামীরা একটি বাটিতে বরফের টুকরো নিয়ে হাজির হয় শামসের কক্ষে। শিরনের পাশে দাঁড়িয়ে মিষ্টি করে ডেকে বলে, শামস ভাইয়া, আমি তোমার পায়ে বরফ দিয়ে দেই, তাইলে পায়ের ব্যথাটা সাইরে যাবে। কথাটি বলেই বরফের বাটি বিছানায় রেখে সুতি কাপড়টি কাঁধ থেকে হাতে নেয় স্বামীরা। উঠোনের কোণে মুঠোবনে আলাপ্রত সায়নের পানে তাকিয়ে চেয়ারে বসতে নেয় কুচুকরি মেয়েটি। শামসও এতক্ষণে চুপি চুপি উঠে বসেছিল বিছানায়। এক টানে চেয়ার সরিয়ে দেয় জায়গা থেকে। স্বামীরা ধপ করে নিচে পড়ে যায়। কোমর ধরে ব্যথায় চিৎকার করতে করতে বলে, তুমি আমায় ফেলে দিচ্ছ কেন শামস ভাইয়া? তোর এইসব সেবা যত্ন চাই না আমি। আরেকবার আমার রুমে এলে এর থেকে বড় শাস্তি দেব তোকে। কথাটা মনে থাকে যেন। স্বামীরা কেঁদে কেঁদে ফিরে যায় মায়ের কাছে। এরই মধ্যে উঠোন থেকে সায়নও ফিরে আসে ঘরে। এসেই রাশভারী কণ্ঠে শামসকে বলে, কিছু ভালো লাগছে না রে, চল ছোট ফুপুর বাড়ি বেড়াতে যাই। কেন? কি হয়েছে ভাইয়া? আমার এক বন্ধু বিয়োগ হয়েছে রে। ইন্নালিল্লাহ। আগে বলো, কখন মারা গেছে তোমার বন্ধু? কিছুক্ষণ আগে। তুমি যাবা না সেখানে? সানান ওখানে আছে। আচ্ছা চলো তাহলে মারিয়াম ফুপির বাড়িতে বেড়াতে যাই। কিন্তু তুমি আবার সেখানে গিয়ে মেহেককে দেখে লজ্জা পাবা না তো? না, আমি প্রয়োজনে সারাক্ষণ ফুপার সাথে থাকব। ওকে। খানিক বাদে ওরা রওনা করে মেহেকদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এখন শুধু সামিরাদের ফ্যামিলি, দাদি আর শেহেরই আছে। দিনভর রাহেলা আর সামিরা শেহেরকে বোঝাতে থাকে মডেলিংয়ে রাজি হবার ব্যাপারে। চাচার পরিবারের ঋণের কথা ভেবে অবশেষে মেয়েটি রাজিও হয়ে যায়। সন্ধ্যা থেকেই বন্ধু বান্ধব সবাইকে মুঠোফোনে খুশির সংবাদ দেয় শেহের। মডেলিংয়ে চুক্তিবদ্ধ হতে যাবে।
আজন্ম লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এমন খুশির সংবাদ না দিয়ে কি থাকা যায়? শুধু মেহেককেই সংবাদটি জানাতে পারেনি শেহের। মেহেকদের বাড়িতে সায়ন গেছে বেড়াতে। বেচারি মেহেকের কি হুঁশ আছে এখন? শেহেরের ফোন কল হয়তো দেখেইনি। চাঁদের লাজে জড়িয়ে রাত হারাচ্ছে গভীরে। লোকালয়ে কমছে কোলাহল ধীরে ধীরে। ক্লান্ত পথিকরা পরিশ্রান্ত দেহে ফিরছে ঘরে। সানানেরও এক ক্লান্ত দিবস কেটেছে আজ। বন্ধু বিয়োগের ব্যথা নিয়েই তার পরিবারকে সান্ত্বনা দিতে হয়েছে দিনভর। রাত 11টা নাগাদ বন্ধুর বাড়ি ছেড়ে সানান ফেরে হোটেল রুমে। ফ্রেশ হয়ে বউকে ফোন দিল গত রাতের নাম্বার থেকেই। কিন্তু বউ তো গতকালই ব্লক করে রেখেছে এই নাম্বার। বউয়ের কানে এই আওয়াজ পৌঁছাবে কি করে? পরপর দুবার কল দিয়েছে সানান। দুবারই ডিসপ্লেতে নাম্বার বিজি দেখালো। সানান ভেবেছে বউ হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই বিরক্ত হয়ে কেটে দিচ্ছে ফোন কল। বউকে আর বিরক্ত করতেই চায়নি ছেলেটি। ভেবেছে সকালে উঠেই কল দেবে সতেজ চিত্তে। এমনটা ভেবে নিজেও শুয়ে পড়েছে শয্যায়। নিশার অমানিশা কেটে গেলেও কাটেনি ঘন কুয়াশা। নতুন সকালকে কুয়াশা যেন চাদর মুড়ি দিয়ে রেখেছে। এরই মাঝে শেহেরকে নিয়ে রাহেল আর সামিরা রওনা করে ঢাকার উদ্দেশ্যে। স্বভাবে বিশ্বাসী শেহের ওদেরকে বিশ্বাস করেই যাত্রা করল নতুন গন্তব্যে। একই গাড়িতে মোকাম্মেলও রয়েছে। রসের হাড়ির ন্যায় পেট নিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটেই বসেছে মোটু লোকটি, আর শেহের সহ 3 জন নারী পেছনে। বেচারি শেহের চুপি চুপি ভাবছে, এত যত্ন করে ভাড়াকৃত প্রাইভেট কারে ঢাকায় নেয়ার কারণ কি? এখনো তো মডেল হইনি। মোকাম্মেল মিডিয়ায় ছোটখাটো কাজ করে ঠিকই, কিন্তু এত বড় লোক না যে প্রাইভেট কারে যাতায়াত করবে। তবে আমাদেরকে কেন নিচ্ছে এমন যত্ন সহকারে? সময় গড়িয়ে যায় নিরন্তর বয়ে চলা স্রোতের ন্যায়। সময়ের চিরন্তন ধারায় আজও ক্ষণে ক্ষণে চুপি চুপি বাড়ছে দিবস বেলা। মোকাম্মেলের প্রাইভেট কারও এগিয়ে এসেছে মেহেরুন্নেসার বাড়িকে পেছনে ফেলে। গাড়িতে বসে শেহের আনুমনে ভাবছে, সানানের সাথে কথা বলা উচিত। গতরাতে ফোন দেওয়ার কথা ছিল ডাক্তার সাহেবের, একবার ফোনও দিল না আমায়। সকালে উঠে ফোনে সানানের কোনো মিসড কলও দেখতে পায়নি মেয়েটি। কি করে দেখতে পাবে? আগেই তো ব্লক করে রেখেছে। কিন্তু নিজের অজান্তেই স্বামীর উপর ভীষণ অভিমান হচ্ছে মেয়েটির। বড়মশাই একটু খোঁজও নিল না বিয়ের পর থেকে। নবদুকে কত ভালোবাসে সগার বর, আর আমি হলাম অভাগে স্বামী সোহাগ বিভাগী। শেহেরের এসব বৈরী ভাবনার মাঝে যুক্ত হলো অন্য ভাবনা। মুঠোফোন নেই তার কাছে। আজ সকালে সকালে শয্যা ত্যাগ করে ফ্রেশ হতে যায় মেয়েটি। ফ্রেশ হয়ে কক্ষে ফিরে এসে মুঠোফোনটি আর খুঁজে পায়নি। মুঠোফোন খুঁজতে শুরু করলে চাচি রাহেলা ধমকের সুরে জানায়, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, মোবাইলটা আমি নিয়ে চার্জে দিয়ে রাখছি। শেহের চাচিকে বিশ্বাস করে ব্যস্ত হয় নিজেকে তৈরি করতে। বাড়ি থেকে বের হবার সময় রাহেলার নিকট হতে মুঠোফোন চাইলে কুটুনি মহিলাটি জানায়, গাড়িতে উঠে ফোন নিস। ফোন আমার ভ্যানিটি ব্যাগে নিছি। শেহেরও 7-5 না ভেবে বোকার ন্যায় উঠে যায় গাড়িতে। মাতৃহারা শেহের কিশোরী বয়স পর্যন্ত বেশ চতুরী ছিল। বাবার মৃত্যুর পরে পুরোপুরি এতিম, অসহায় আর বড্ড একা হয়ে যায়। কথায় বলে না, একা আর বোকা সমান কথা। শেহেরের বেলায় হয়তো এই কথাটিই যথার্থ, যুক্তিক। নয়তো এহেন ভুল করার কথা নয়। গাড়ি তো চলছে এখন মাঠঘাট পেছনে ফেলে। সীমাহীন দুর্ভাবনায় দুলে মেয়েটি আছে শঙ্কিত জিততে। স্বামীর সাথে আলাপের বড্ড বাসনা যে তার। একবার ফোনালাপের অভিপ্রায়ে চাচির কাছ থেকে নিজের ফোনটি চায় শেহের। চাচি রাহেলা প্রথমেই একটি ধমক দিল, এই গাড়িতে বসে কথা বললে তোর বমি হইতে পারে, পরে কথা বলিস তো। মেয়েটি ভীষণ বিরক্তির সাথে পাল্টা জবাব দিল, আপনি এবার আমার মোবাইলটা দেন তো। রাহেলা নিজের ভ্যানিটি ব্যাগে হাত ঠুকিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ফিচেল হেসে জানায়, ভুলে তোর মোবাইলখান আনতে মনে নাই রে শেহের। চাচির কথায় ভীষণ ক্ষুব্ধ হয় মেয়েটি। রাগান্বিত বদনে বিরক্তির সুরে বলে, এই না বললেন মোবাইল ব্যাগে নিয়েছেন? একবারই তো বললাম ভুল হয়েছে, মোবাইল আনা হয় নাই সাথে। চাচির জবাবে আচানক যেন প্রগাঢ় অমানিসার ছাপ এলো শেহেরের বদনে। সেই অমানিসার ঘোরে ভীষণ ক্ষুব্ধ স্বরে মেয়েটি সামিরাকে বলে, তোর মোবাইলটা দে তো সামিরা। টাকা নাই। অপরাগতার সুরে ঝটপট জবাব দেয় সামিরা, রিচার্জ না থাকুক, ধার করে আনমো টাকা। ধার কইরা টাকা আইন নাও, আমি খরচ কইরা ফালাইছি। শেহের হতবিম্ভল হয়ে যায় ওর জবাব শুনে। ধীরে ধীরে যেন ভয়ের স্পন্দন শুরু হচ্ছে বক্ষে। আজকে ভুল করলো তবে? না, হয়তো ভুল নয়। সামিরাও তো সাথেই আছে। ক্ষতি করতে চাইলে নিজ মেয়েকে তো সাথে নিয়ে আসতো না চাচি। এমনই সান্ত্বনার ভাবনা ভেবে নীরব হয়ে যায় মেয়েটি। নীরবতার মাঝে আচানক নিদ এসে ধরা দেয় নয়নে। গাড়িও চলতে থাকে আঁকাবাঁকা পথ পেরিয়ে। ঘুম ঘরে হোটেল রুমের বাতায়নে উকি দিল সে অরুণালোক। পুরো পর্দা হয়ে কক্ষের ভেতরে এসেছে খানিকি। সকালও গড়িয়ে যাচ্ছে সময়ের নিরন্তর খেলায়।
আজ সানানের ঘুম ভেঙেছে একটু দেরি করে। ছেলেটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ঝটপট। তারপর হোটেল রুমে শয্যায় বসে মুঠোফোন নিয়ে কল দেয় বউকে। পরপর দুবার রিং হলো, ফোন রিসিভ করেনি শেহের। কি করে রিসিভ করবে? মুঠোফোনই তো নেই শেহেরের কাছে, ফোন রয়েছে কুটুনি রাহেলার জিম্মায়। বউকে রিচ করতে না পেরে সানান খানিকটা চিন্তিত হয়ে পড়ে। চিন্তার সে মৃদু আদেশ নিয়ে তৎক্ষণাৎ ফোন কল দেয় সায়নকে। ভাইয়ের কাছে জিজ্ঞেস করে শেহের সম্পর্কে, কিন্তু সায়ন জানায় ওরা বাড়ি ফেরেনি, এখনও রয়েছে ছোট ফুপুর বাড়িতে। ভাইয়ের সাথে ফোনালাপ সেরে ছেলেটি কল দেয় দাদিকে। দাদির শিওরের পাশে সবসময় একটি মুঠো ফোন থাকে। দাদির নাম্বারে কল দিয়েও রিচ করা যাচ্ছে না কিছুতে। কি করে রিচ করবে? রাহেলা তো ফোন সরিয়ে রেখে গেছে মেহেরুন্নেসার নিকট থেকে। বাড়িতে ফোনালাপ করতে না পেরে দুঃসহ দুশ্চিন্তায় ঘিরে যায় ছেলেটির হৃদয়। সেই দুশ্চিন্তাকে সঙ্গী করে বেচারা এবার কল দিল সাদেক চাচাকে। চাচাও রিসিভ করেনি ফোন কল। কোনোভাবে বউকে রিচ করতে না পেরে ভীষণ হতাশায় বেসামাল হয়ে যায় ছেলেটি। একরাশ বিষণ্ণতা এসে যেন ত্রাহি ত্রাহি করে ঘিরে ধরল তাকে। ছেলেটি আনুমনে ভাবছে, কালকে কি বলতে চেয়েছিল আমার লাজুবকু? মৃত বন্ধুর বাড়িতে থাকায় তখন মন খুলে ফোনালাপ হয়নি বউয়ের সাথে, আর এখন তো বউকে রিচ করাই দায়। ভীষণ অশান্তিরা বিভীষিকার মতো করে এসে দাঁড়িয়েছে হৃদয় দ্বারে। ছেলেটি ভাবছে, আবাসিক হোটেলের রুপটপ রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে আসি, ফিরে এসে আবার মুঠোফোনে কল দিয়ে খোঁজ নেব। কিন্তু না, আজ আর পা চলছে না এই হোটেল রুমের ভেতরে। সানান ভাবছে, কোনো ক্ষতি হয়নি তো এতিম মেয়েটির? অদৃশ্য নিয়তির নিদারুণ খেলায় এসে মেয়েটিকে জড়িয়ে দিল আমার জীবনে। আমারই তো দেখভাল করার কথা ছিল। গতকাল এত ব্যস্ততায় জড়িয়েছিলাম যে ওর কথাই শুনতে পারিনি। এসব বিষণ্ণ ভাবনার দোলাচলে হারিয়ে সানান পুনরায় ফোন হাতে নিল। বার কয়েক রিং করলো চাচা আর দাদির নাম্বারে। শেহেরের নাম্বারেও কল দিল শঙ্কিত চিত্তেই। কারোর সাথে ফোনালাপ করতে না পেরে শেষ পর্যন্ত ফোন কল দেয় বাড়ির কাজে ছিলে মনটাকে। মনটা রিসিভ করে তৎক্ষণাৎ। সানান জিজ্ঞাসু স্বরে শুধায়, শেহের কোথায় রে মনটা? শেহের আফা তো বাইতে নাই। আমি সকালে কামে আইসা বাইতে দেহি নাই আফারে। আচ্ছা, ছোট চাচা কোথায়? চাচা ঘরেই আছে। ফোনটা নিয়ে যা তো চাচার কাছে। মনটা, দাদির ফোন দে। মনটা দ্রুত ফোন নিয়ে যায় চাচার নিকট। সানান লাইনে থাকা এবার আর এড়িয়ে যেতে পারেননি চাচা। সানান উৎকণ্ঠিত কণ্ঠে শুধায়, আমার ফোন রিসিভ করেননি কেন চাচা? আর শেহের কোথায়? আমার ফোন সাইলেন্ট করা ছিল, তোর কল দেখি নাই। আর শেহের তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? তোর চাচি আর স্বামীরারে নিয়ে কোনো এক বান্ধবীর বাড়িতে গেছে শেহের। এত মানুষ নিয়ে কেউ বান্ধবীর বাড়িতে যায় নাকি? কেউ হয়তো যায় না, কিন্তু শেহের তো গেছে। তোর চিন্তা নাই, আইসা পড়বো এখনই। সত্যি করে বলুন তো, শেহের কোথায়? বললাম তো, বান্ধবীর বাড়িতে। সানানের বোধগম্য হলো যে চাচা কিছু লুকোচ্ছে। চাচার সাথে ফোনালাপ বন্ধ করে ছেলেটি ফোন কল দেয় চাচিকে। কারণ চাচার ভাষ্য মতে চাচির সাথে গেছে শেহের, তাই চাচিকেই ফোন দিল এখন। কিন্তু না, চাচির নাম্বারটিও বন্ধ রয়েছে। চাচির নাম্বারটি বন্ধ দেখে সন্দেহের চূড়ান্ত বীজ রোপিত হলো সানানের হৃদয়ে। চাচা জানিয়েছে শেহের বন্ধুর বাসায় গেছে। সত্যতা যাচাইয়ে ছেলেটি এবার ফোন দিল মেহেককে। বন্ধু তরির বাসায় দ্রুত খোঁজ নেওয়ার অনুরোধ করে মেয়েটিকে। তরির সাথে আলাপ করে মিনিট পাঁচেকের মধ্যেই মেহেক মুঠোফোনে সানানকে জানায়, তরির বাসায় যায়নি শেহের, তবে গত সন্ধ্যায় শেহের নাকি তরিকে বলেছিল কোথায় যেন মডেলিংয়ে চুক্তিবদ্ধ হতে যাবে। সানান তৎক্ষণাৎ ফোন কেটে কল দেয় বাড়ির সামনের দোকানে। দোকানের তেমন ব্যস্ততা ছিল না। সানানের ফোন রিসিভ করে প্রথমবার রিং হতেই দোকানে সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করে দোকানেরকে। শেহেরের বাড়ি থেকে বের হওয়ার যাবতীয় ঘটনা সম্পর্কে সানান জানতে চায় ফুটেজ থেকে। সিসিটিভি ফুটেজ দেখে মিনিট পরই দোকানি জানায়, সকালের দিকে একটা প্রাইভেট কারে করে রাহেলা ভাবি আর স্বামীরার সাথে শেহের কোথায় জানি গেছে। তাই নাকি? আচ্ছা, আপনি প্রাইভেট কারের নাম্বারটা বের করে দিন তো। দোকানি সিসিটিভি ফুটেজ দেখে মিনিট দুয়েকের মধ্যে প্রাইভেট কারের নাম্বার জানিয়ে দেয়। বউকে নিয়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে আজ সানানের হৃদয়ে। গাড়ির নাম্বার নিয়ে ছেলেটি ফোন দিল থানায়। ওসিকে প্রাইভেট কারের নাম্বার জানিয়ে লোকেশন ট্র্যাক করার অনুরোধ করে। ফোন কল কেটে এক গ্লাস পানি খেয়ে নিল ছেলেটি। এরপরই বিষণ্ণ চিত্তে ফোন দিল সায়নকে। মেহেকদেরকে তেনায় থানায় যোগাযোগ করতে আদেশ দেয় ভাইকে। ছেলেটির বুক কেঁপে যাচ্ছে অজানা শঙ্কায়। আজ যেন একটু বেশি মায়া হচ্ছে বউয়ের জন্য। হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে বউ হারানোর অজানা শঙ্কায়। মডেলিংয়ের কথা বলে বউকে ধ্বংসের পথে নিয়ে গেল নাকি? ছেলেটির এমন বেসামাল ভাবনার মাঝেই ওসি সাহেবের ফোন কল এলো। ওসি সাহেব জানালো, সেই প্রাইভেট কারের লোকেশন ট্র্যাকার নেই, তাই লোকেশন জানা যাচ্ছে না। পুলিশও যেন আজ একটু বেশি হেল্পফুল। ভীষণ আন্তরিকতার সাথে ওসি জবাব দেয়, ঠিক আছে, ঢাকা পর্যন্ত যেসব থানা গাড়িটি অতিক্রম করবে তার সব থানায় গাড়ির নম্বর আমি জানিয়ে দিচ্ছি। হয়তো একটু দেরি হবে, তবে গাড়ি বের করা যাবে। শুনুন ওসি সাহেব, মডেলিংয়ের জন্য ওরা আমার স্ত্রীকে নিয়েছে। ওই গাড়ি সম্ভবত ঢাকার দিকে এসেছে। আমার চাচাকে আটক করুন প্লিজ, তাহলেই জানা যাবে শেহেরকে নিয়ে চাচি কোথায় গেছে। ঠিক আছে। থানায় ফোনালাপ শেষ করে সানান ফোন দেয় উত্তরার এক ধনাঢ্য বন্ধুকে। একটি গাড়ি পাঠানোর অনুরোধ করে এই আবাসিক হোটেলের সম্মুখে।
গাড়িতে ঢাকা থেকে বাড়ির পথে যাত্রা করতে চায় সানান। শেহেরের গাড়ির নাম্বার তো জানাই আছে, পথিমধ্যে যদি কোনোভাবে বউয়ের গাড়ির দেখা মেলে। শেহরেকে নিয়ে মোকাম্মেলের গাড়ি চলে এসেছে ঢাকায়। উৎকণ্ঠিত মেয়েটি আজ বিষণ্ণ ভাবনায় খেই হারাচ্ছে বারবার। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? মাঝখানে গাড়িতে বসেই মত পরিবর্তন করেছিল মেয়েটি, স্পষ্ট জানিয়ে দিয়েছিল সবাইকে, আমি ঠিকই মডেল হইতে চাই, তবে আজকে আর আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই, গাড়িটা ঘুরান তো বাড়ির পথে। চাচি রাহেলা অগ্নি চোখে দুটো ধমক দিয়ে বলে, একটা চোর দিমু বেয়াদব, তোরে তো তোর ছোট চাচাই মানুষ করছে, চাচার বিপদের দিনে সাহায্য করবি না, নিজের স্বপ্নও শেষ করে দিবি? আমার অশান্তি লাগছে চাচি, কিচ্ছু ভাল লাগে না আজকে। একটু সবুর কর, আর মাত্র কিছুক্ষণ। শেহের চুপসে যায় চাচির কথা শুনে। এই চাচা চাচি কখনো ভালোবাসেনি মেয়েটিকে, উল্টো ওর বাবার রেখে যাওয়া সব অর্থ আত্মসাৎ করেছে। তাদের পালক মেয়ে স্বামীরা ভীষণ আয়েসে বিলাসী জীবন পার করেছে, আর নিজ বাড়িতে আশ্রিতার মতো থেকে কত কষ্ট করেছে শেহের। আজ সবই স্মরণে এসেছে মেয়েটির। এরই মাঝে গাড়ি এসে থেমেছে উত্তরার একটি আবাসিক হোটেলের সামনে। শেহের ভ্রু কুচকে চিন্তিত কণ্ঠে শুধায়, এখানে কেন থামলো গাড়িটা? এই হোটেলে বসেই মডেলিংয়ের চুক্তি হয় বউ। মোকাম্মিল জবাব দেয় তৎক্ষণাৎ। শেহেরের কদম থমকে যায় শঙ্কায়। অজানা ভয়েরা এসে গ্রাস করছে অবাধ্য হৃদয়কে। মন যেন আজ সব কিছুতেই বারণ করছে বারংবার। হঠাৎ স্বামীরা হাতে টান দিয়ে বলল, এই দাঁড়ায় আসোস কেন? চল তো, তাড়াতাড়ি চল। জোর কদমে ওরা এসে হোটেলের লিফটে উঠে যায়। খানিক বাদেই লিফট এসে থামে 5 তলায়। হোটেলের বিশাল করিডোরে হেঁটে হেঁটে রাহেলা মুঠোফোনে কল দেয় রূপমকে। কল রিসিভ হতেই ফিসফিসিয়ে বলে, এত ঝামেলা করে এই মাইয়া আনা লাগে? তুমি বেশি নিরাপদ থাকতে চেয়েছো রূপম। সায়ন শামসও তো গতকাল থেকে বাড়িতে নাই, তুমি তো বাড়ি থেকেই উঠে আনতে পারতা। বাড়ি থেকে শেহেরকে উঠায় আনতে গেলে পুলিশ মাঝখানে আটকায় ফেলতে পারত। ইদানিং সব কিছুতে কেমনে জানি পুলিশ টের পাওয়া যায়, এই কারণেই কৌশলে আপনার মাধ্যমে আনছি। আমার কিন্তু চিন্তা লাগতাছে খুব, আমি যদি ধরা খায়া যাই। কেমনে ধরা খাইবেন? আমি তো খিলক্ষেতের বাড়িতেও আপনাগরে নেই নাই, ওই বাড়িতে আব্বু আছে। আপনাগর নিরাপত্তার কথা চিন্তা করেই এই হোটেল ঠিক করছি। তারপরেও ভয় লাগে। সবাইরে বলবেন যে আপনি মোকাম্মেলের মডেলিংয়ের কথা বিশ্বাস করছেন, বিশ্বাস করেই মডেল বানাইতে নিজের মায় সহ শেহেরকে নিয়ে আসছেন। প্ল্যান মতো যে শেহেরকে নষ্ট করতে আনছেন, এটা কারো কাছে কোনোদিন স্বীকারই করবেন না। আর মোবাইল নম্বরও তো নিজেরটা ব্যবহার করেন নাই, তারপরে এত ভয় কিসের? ভয় একটু লাগে, তবে মনে হয় না ওর পক্ষে কেউ কথা বলগো। সানান তোরে পাত্তাই দেয় না। সানানের মনের কথা বোঝন যায় না। মাল ঠিক থাকলে সানানো হয়তো ঠিকই রাখবো, কিন্তু আর মালই তো আজকে নষ্ট হয়ে যাব। অনেক কষ্ট করছি রূপম, তুমি মোটা টাকা না দেখালে এমন কাম আমি করতামই না। তুমি আমার টাকাটা ঠিকমতো দিয়ে দিও, বোঝই তো আমাকে অনেক ঋণ। তোমার কাছ থেকে টাকাটা পাইলে বিরাট উপকার হইব। আর শোনো, মাল কিন্তু এখন একদম তোমার রুমের সামনে। এটুকু বলেই রাহেলা ফোন কেটে দেয়, কারণ মোকাম্মেলের সাথে ওরা চলে এসেছে হোটেলের প্রান্তবর্তী একটি কক্ষের সম্মুখে। ফিসফিসিয়ে করা চাচির এমন ফোনালাপের কিছুই বুঝতে পারেনি শেহের। হোটেলের এই প্রান্তবর্তী কক্ষে মোকাম্মেল নক করতে থাকে। বদনাইশি বদনে এক পৈশাচিক হাসি নিয়ে দরজা খোলে রূপম। রূপমকে দেখে শেহের দৌড় দেওয়ার চেষ্টা করতেই স্বামীরা আর রাহেলা আটকে ধরতে যায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে শেহের লাথি দেয় স্বামীরার তলপেটে। স্বামীরা গিয়ে ছিটকে পড়ে মায়ের গায়ে। ভুড়িমোটা রূপম আর মোকাম্মেল এগিয়ে এসেছিল শেহেরকে ধরতে, কিন্তু শেহের এক দৌড়ে লিফটের সামনে চলে আসে। কিন্তু এলোমেলো দৌড়ের ধাক্কায় লিফটের সামনে দাঁড়ানো একজন লম্বাটে পুরুষ মেঝেতে পড়ে যায়। শেহের কি এখনো দাঁড়িয়ে রয়েছে নাকি? বেচারি নিজেও পড়ে গেছে সে পুরুষ লোকের পাশে। এরই মাঝে লিফট ওপেন হওয়ায় শেহের লাফিয়ে উঠে দাঁড়ায়। মেঝেতে পতিত হওয়া সে পুরুষও ঝটপট উঠে দাঁড়ায়। লিফটের উদ্দেশ্যে পা বাড়ানোর ক্ষণে আচানক শেহেরের দৃষ্টি বিনিময় হয় সে পুরুষের সাথে। হঠাৎ সে পুরুষকে দেখে বিস্ময়ে চমকে যায় শেহের। এতক্ষণে রূপম মোকাম্মেলও চলে এসেছে লিফটের সম্মুখে। এই ভবরহাটে নিত্য ঘটে যায় অনেক ঘটনা। এসব ঘটনায় বিধির লীলাখেলা বোঝা বড় দায়। কিছু কিছু ঘটনা তো বিধির ইশারায় কাকতালীয়ভাবেই ঘটে। এই যে রূপমের সম্মুখ থেকে দৌড়ে এসে শেহের ধাক্কা দিল একজনকে, সে আর কেউ নয়, স্বয়ং শেহেরেরই স্বামী ডাক্তার সানান আন্দালিব। কয়েকদিন ধরে উত্তরার এই আবাসিক হোটেলেই অবস্থান করছে সানান।
কিছুক্ষণ আগে ছেলেটি বন্ধুকে ফোন দেয় একটি গাড়ির জন্য। হোটেল সম্মুখে বন্ধুর গাড়ি এসেছে মাত্রই। বউয়ের খোঁজে গাড়িতে করে বাড়ির পথে যেতে চেয়েছিল ছেলেটি। সে অভিপ্রায়ই হোটেল রুম ছেলে এলো লিফটের সম্মুখে। আর বউটাও না রূপমদের কাছ থেকে ছুটে এসে ধাক্কা দিয়ে ফেলে দিল বেচারাকে। রূপম স্বপ্নেও ভাবেনি যে এই হোটেলেই সানান রয়েছে। লিফটের সামনে প্রতিমশাইকে দেখেই শেহের লাফিয়ে পড়ল বুকে। বেশ কিছুক্ষণ ধরে বউ হারানোর ভয়ে ভীত হয়ে পড়েছিল সানান। কাছে পেয়ে বুকের মাঝে যেন মিশিয়ে নিচ্ছে বউটাকে। এই প্রথমবার আলিঙ্গন হলো দুজনার, তাও অসময়ে এক বৈরী ক্ষণে। ওদের প্রথম আলিঙ্গনের ক্ষণে রূপম এগিয়ে আসে সানানকে আঘাত করতে। বউকে সরিয়ে দিয়েই ছেলেটি সজোরে লাথি দেয় রূপমকে। বদমাইশটা বেসামাল হতেই সানান লাফিয়ে যায় ওর কাছে, গলা চেপে দেয়ালে ঠেকিয়ে চিৎকার করে শুধায়, আমার বউকে ধরে এনেছিস কেন? আচানক পেছনে লিফট ওপেন হয়ে গেল। সে লিফট থেকে পুলিশ চিৎকার করে বলল, রূপমকে ছেড়ে দিন ডাক্তার সাহেব, আমরা এসে গেছি। তবুও বারংবার ঘুষি দিয়ে যাচ্ছিল সজোরে। আর মোকাম্মেল, সে তো পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশ আটক করে। পুলিশ অফিসার কাছে এসে রূপমকে সেদিকে ধাক্কা দিয়ে সানান শুধায়, কিভাবে খোঁজ পেয়েছেন আপনারা? আপনাদের বাড়ি সংশ্লিষ্ট থানার পুলিশ সাদেক আহমেদ নামক একজনকে আটক করেছে। ওনার মুখ থেকে হোটেলের নাম শুনে সেখানকার ওসি আমাদের উত্তরা থানায় ফোন করে দেয়। আমরা উত্তরা থানা থেকে প্রথমে হোটেলের রিসেপশনে এসেছি। রিসেপশন থেকে রূপমের রুম নম্বর জেনে সোজা 5 তলায় চলে এলাম। শেহের, তুই সরি, আপনি ঠিক আছেন তো লাজবধূ? শেহের নয়ন জল মুছতে মুছতে জবাব দিল, জি, আমার কোনো ক্ষতি করতে পারেনি শয়তানগুলো। সানান হতাশ বদনে গম্ভীর কণ্ঠে পুলিশকে অনুরোধ করে। সব কটাকে নিয়ে যান ওসি সাহেব। পুলিশ রূপমের হাতে হাতকড়া পরাচ্ছিল। আচানক রাহেলা ছুটে এসে সানানের পায়ে পড়তে যায়। ছেলেটি লাফিয়ে সরে যায় দূরে। তারপর বজ্রকণ্ঠে শুধায়, এমন কাজ করেন কেন, যেখানে পুত্রের সমতুল্য কারো পায়ে পড়তে হয়? আমি এসবের কিচ্ছু জানি না বাবা। মডেলিংয়ের চুক্তি করতে নিয়ে আসছিলাম শেহেররে। রূপমের ষড়যন্ত্রের কথা কিচ্ছু জানতাম না। জানলে কি আর আমার নিজের মায়া নিয়ে আসতাম? রাহেলার কথা শুনে সানান গম্ভীর কণ্ঠে জবাব দেয়, ঠিক আছে, পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে সব। কুড়িলু রাহেলার কান্নারা যেন কুল হারিয়েছে আজ। বেচারি কেঁদে কেঁদে বিলাপের সুরে বলে যাচ্ছে, শেহেরের তো কোনো ক্ষতি হয় নাই, তুমি পুলিশে দিতে চাইছো কেন? আমরা তো একই পরিবারেরই মানুষ। আমার স্বামীরা এখনো আনম্যারিড। ওর কত চিন্তা করা হইলো তুমি আমাগরে পুলিশে দিও না। আমার বউকে আপনি রূপমের হাতে তুলে দিতে এনেছেন, আমার ইজ্জত নিয়ে খেলতে চেয়েছেন, আর আপনাকে আমি ছেড়ে দেব? সানানের অনলঝাড়া কণ্ঠ শুনেও দমল না রাহেলা। করজোরে অনুরোধ করে বলল, প্লিজ তুমি আমার কথাগুলো একটু শুনো, কোথাও একটু বসো। আমি তো তোমার মার মতো, এক জায়গায় বসে শুধু কথাগুলো শুনো। চলুন তাহলে। হাতকড়া পরিহিত রূপম মোকাম্মেল সহ সবাইকে নিয়ে পুলিশ চলে আসে রূপমের কক্ষে। এসে দরদার বন্ধ করেই রূপমের গলা আবারও চেপে ধরল সানান। দেয়ালে মাথা ঠেকিয়ে প্রশ্ন করে, আমার বউকে কেন ধরে এনেছিস জানোয়ার? মেয়ে মানুষ নষ্ট করার এত শখ কেন তোর? ছাড় গলা ছাড়, আমার মইরা যাইতেছি। রূপমের আর্তচিৎকারে পুলিশ এগিয়ে এসে ছাড়িয়ে নেয় সানানকে। পুলিশই ক্ষুব্ধ স্বরে জিজ্ঞেস করে রূপমকে, কেন নষ্ট করতে চেয়েছিস অন্যের বউকে? মেঘের মতো মলিন বদনে রূপম জবাব দেয়, আমি শেহেররে নষ্ট করলে সানান ওরে ডিভোর্স দিয়ে দিত, তাইলে আমি ওরে বিয়ে করতে পারতাম। সানান দুটো চড় দিয়ে বলছে, যা, এবার লাল দালানে গিয়ে বিয়ে করে আয়। শেহেরের স্বামী রূপমকে বেশ মেরেছে। চঞ্চলা শেহের কি বসে থাকবে নাকি? বেচারি গিয়ে স্বামীরার গলা চেপে ধরে বলল, আমারে খুব একা মনে করছিলি না তোরা? বউকে প্রতিশোধ পরায়ণ হতে দেখে সানান ঈষৎ হেসে বলল, লাজবধূ, ছেড়ে দিন ওকে, ওর বিচার আইনের মাধ্যমে হবে। শেহের ধাক্কিয়ে ছেড়ে দিয়েছে স্বামীরার বৃতা। সানান এসে রাহেলার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে, কত টাকা খেয়েছেন রূপমের কাছ থেকে? বিশ্বাস করো, 1 টাকাও খাই নাই। মোকাম্মেল পাশ থেকে বলে দেয়, রূপম 2 লাখ টাকার চুক্তি করছে রাহেলা বেগমের সাথে। রাহেলা বিলাপ শুরু করে দিল এবার। আমার আবি আত্মা মায়াটারে জেলে দিয়ে জীবনটা নষ্ট কইরো না সানান, তোমার আল্লাহর দোহাই লাগে। সানান শীতল কণ্ঠে পুলিশ অফিসারের পানে চেয়ে বলে, ওসি সাহেব, এটা আমাদের পারিবারিক ব্যাপার তো। আমার চাচিকা চাচাতো বোনকে জেলে দেওয়ার দরকার নেই, ওদেরকে অন্যভাবে শাস্তি দিন। কিভাবে শাস্তি দেব ডাক্তার সাহেব? আমার চাচি আর চাচাতো বোনের সাথে রূপমের খুব ভাব। এতই যখন ভাব, তখন গুন্ডা রূপমের সাথে স্বামীরাকে বিয়ে দেন। ঠিক আছে। আমি ময়ূরও বিয়ে করব না স্বামীরারে। রূপম চিৎকার করে প্রতিবাদ করল। কে শুনে ওর কথা? এদিকে রূপমের সাথে বিয়ের সিদ্ধান্ত শুনে স্বামীরা আর রাহেলা তো মহা খুশি। স্বামীরা বড়লোক পুরুষকে ভীষণ পছন্দ করে।
রূপমের পানে চেয়ে আসন্ন বিয়ের খুশিতে জন গদগদ করছে এখন। এদিকে পুলিশকে বিয়ের অনুরোধ শেষে সানান বউয়ের পানে চেয়ে বলল, চলুন লাজবধূ, আমাদের আর কাজ নেই এখানে। শেহের এগিয়ে আসে বরের পিছু কক্ষ থেকে বের হয়ে সানান বউকে শুধায়। কিছু খেয়েছেন সকালে? না। চলুন হোটেলের রুফটপ রেস্টুরেন্ট থেকে হালকা কিছু খেয়ে আসি। আমি আগে বাড়ি ফিরতে চাই, দাদি টেনশন করবে। ঠিক আছে, চলুন তাহলে। আরে চলুন তাহলে রেস্টুরেন্টে, বর এখনো অভুক্ত আছে। এমনটা শুনে শেহের যেন উত্তলা হয়ে উঠল। রেস্টুরেন্টে যাবার উদ্দেশ্যে দুজনেই পা বাড়ালো লিফটের পথে। খানিক বাদেই লিফট থামল রুফটপ রেস্টুরেন্টের সম্মুখে। ওয়েটারকে খাবারের অর্ডার দিয়ে দুজন বসে আছে মুখোমুখি। শেহের আনমনে ভাবছে, না জানিয়ে এইভাবে ঢাকায় আসার জন্য যদি বকা দেয় আমায়। এমনটা ভেবেই মেয়েটি নিজে থেকেই বলে যাচ্ছে, শুনুন, আমি না মডেলিংয়ের ব্যাপারটা জানাতেই গতকাল আপনাকে ফোন দিয়েছিলাম, আর আপনি তো। সরি লাজবধূ, আমি তখন বন্ধু লাশ নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম। কই, আমি তো কোনো ফোন কল পাইনি। দিলাম তো, রবি নাম্বার থেকে কল দিয়ে নাম্বার বিজি পেলাম আপনার। সেটা আপনি ছিলেন? অবাকে সুরে প্রশ্ন করে শেহের। সানান মৃদু হেসেছে আর চোখে চেয়ে। এরই মাঝে খাবার নিয়ে এসেছে ওয়েটার। দুজন ব্যস্ত হলো ভোজন বিলাসে। খুব বেশি কিংবা ভারী খাবার নয়, হালকা খাবারে শুধু ক্ষুধা নিবারণের চেষ্টা। সানান নিজ হাতে সার্ভ করে দিচ্ছে বউকে। ঝটপট আহার শেষে ডাক্তার সাহেব সস্ত্রীক চলে আসেন হোটেলস্থ নিজ কক্ষে। বেচা কক্ষদ্বার বন্ধ করতেই শেহেরের গলা শুকিয়ে আসে অজানা ভয়ে। সানান ব্যস্ত হয়ে পড়ে নিজের জিনিসপত্র গুছাতে। বউকে নিয়ে বাড়ি যাবে, তাই এখনই রুম ছেড়ে দিব তো। ব্যাগে কাপড় চোপড় ভর্তি করতে করতে আর চোখে তাকায় বউয়ের পানে। বেচারার চঞ্চলা বউটি ভয় আর শঙ্কায় কেমন যেন মনমরা হয়ে আছে। চাচি আর চাচাতো বোনের বেইমানির ঘটনা বড্ড ভেঙে দিয়েছে মেয়েটিকে। এখন অজানা ভয় ঘিরে রয়েছে মেয়েটির অবাধ্য হৃদয়কে। এমন ভীত হৃদয়ের মেয়েটিকে এখনই বকাঝকা করতে চায় না সানান। উল্কা ভয় দূরীভূত করে বউকে স্বাভাবিক করার বড্ড ইচ্ছে ছেলেটির। তাই তো সরুচি বলে বউটাকে বলল, এমন চুপটি করে আছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? শেহের ছিল ভাবনার বেসামাল ঘোরে। আচানক সানানের প্রশ্নে মেয়েটি ভেবে পাচ্ছে না কি জবাব দেবে। যথার্থ জবাব খুঁজে না পেয়ে ইতস্তত করে বলে দিল, না মানে চুপটি করে আপনার এই রুমটাকে দেখছি। রুমটা না খুব সুন্দর। সানান বুঝতে পারল বউটা এখনো আনমনাই আছে। বউয়ের ভয় কাটানোর তরে দুষ্ট বাসনা এলো মনের কোণে। ভীষণ দুষ্ট স্বরে ছেলেটি বলে দিল, রুমটা কি সত্যিই খুব সুন্দর নাকি? থাকবেন আজকে আমার সাথে? আজকে রাতের জন্য বুকিং দিয়ে রাখবো নাকি? না 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 না, থাকবো না। রুমটা তো বেশি সুন্দরও না। লাজে বধূ মুহূর্তেই মত বদল করায় বেচারা হাসছে আনমনে। আবারও দুষ্ট স্বরে বউটাকে বলে দিল, খবরদার, এখনই ফুল দিয়ে রুম সাজাবার দরকার নেই। সানান চোপচিপে হাসলো বউয়ের ভয় দেখে। খানিক বাদে ছেলেটির ব্যাগ গোছানো ক্ষান্ত হলো। ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষকে কল দিয়ে রুম চেক করার অনুরোধ করলো সানান। কিউতক্ষণ পরে হোটেল কর্তৃপক্ষের লোক এসে সবকিছু চেক করে গেল। বেচারা ডাক্তারও বউকে নিয়ে রিসেপশনে এসে বিল পে করে নিল। তারপর এক হাত বউয়ের হাতে রেখে ধীর পায়ে বেরিয়ে যায় রিসেপশন থেকে। হোটেলের সামনেই আছে বন্ধুর পাঠানো সে গাড়িটি। সানান নিজে ড্রাইভ করে বাড়িতে যাবে বলে ড্রাইভারকে ফিরিয়ে দিচ্ছে ড্রাইভারকে। ড্রাইভারের সাথে আলাপকালে শেহের দাঁড়িয়ে রয় খানিক দূরে। আচানক পাশের গাড়িতে থাকা এক ভদ্রলোকের আওয়াজ ভেসে আসে শেহেরের কর্ণে। সে গাড়িটির গ্লাস খোলা। শেহের তাকিয়ে দেখে সেই আগন্তুকই ফোন আলাপে ব্যস্ত গাড়িতে বসে। ভদ্রলোক ফোনের অন্য প্রান্তের লোককে বলে যাচ্ছেন, আরে আমি তো ঢাকাতেই ছিলাম। থানার পুলিশ জানালো সে এর বিপদে পড়েছে। ওচির নিকট থেকে হোটেলের নাম জেনে আমি পুলিশ ফোর্স নিয়ে সোজা হোটেলে চলে এসেছি। ওরা সবাই এখনো উপরেই আছে। লোকটির কথা শুনে শেহের লাফিয়ে সানানের নিকট চলে যায়। স্বামীর হাত ধরে নিজের তর্জনী উঁচি করে চিৎকার করে, ওই যে সেই লোকটাই নাকি পুলিশ নিয়ে এসেছে হোটেলে। কে? কোথায়? কোন লোকটা? তর্জনী উঁচু করে মেয়েটি আবারও বলল, ওই গাড়িটাতে সেই আগন্তুক লোকটা বসে আছে। উনি নাকি পুলিশ নিয়ে এসেছে হোটেলে। শেহের, আপনি টলকেইজন দিয়ে এই গাড়িটাকে ফলো করো। কে আপনি? লোকটি মুহূর্তেই ড্রাইভারকে আদেশ করে। জলদি গাড়ি স্টার্ট করো। ঠেরে যাবার খ্যানে জানাবার লক করতে করতে সানানকে বলে যায়, মেয়েটার তো সর্বনাশ হয়ে যাচ্ছিল আজ, ওকে রেখে রেখো। আপনি কে? বলে শেহের সানান দুজনে একসাথে চিৎকার করে ওঠে। কিন্তু গাড়ি চলতে শুরু করেছে ততক্ষণে। সস্ত্রীক সানান উঠে যায় নিজ গাড়িতে। অনুসরণ করতে শুরু করে সেই গাড়িকে। কোনো আলাপ নেই এখন ওদের মাঝে। দুজনের জন্য একটিই লক্ষ্য, ওই গাড়িকে রিচ করা আর ভদ্রলোকটির পরিচয় জানা। মিনিট 10 পরেই সিগন্যাল এলো পথের বাঁকে। ভদ্রলোক এসে গাড়ি পেরিয়ে গেল সিগন্যাল, আর সানান গাড়ি নিয়ে আটকা পড়ল সিগন্যালে কয়েক মিনিট থাকায় আজ আর সে আগন্তুকের গাড়ির নাগাল পাওয়া সম্ভব নয়। সিগন্যাল ছেড়ে দিলে সানান শেহের যাত্রা করল বাড়ির পথে।
শেহের কৌতূহলী কণ্ঠে সানানকে শুধায়, মাস্ক পরা সত্ত্বেও লোকটির কণ্ঠ, চেহারা সবই কিন্তু পরিচিত লাগছে, তাই না? ভীষণ পরিচিত। জানেন, লোকটা বলেছে উনি আজ পুলিশ নিয়ে এসেছে হোটেলে। কি জানি, মনে হচ্ছে কোনো একটা কাহিনী আছে। কথা শুনে তো মনে হয় লোকটা আমাদের শুভাকাঙ্ক্ষী। উনি হয়তো কোনো কারণে পরিচয় গোপন করে রেখেছেন। আমাদেরও উচিত ওনার পরিচয় গোপন রাখা। শেহের চুপ হয়ে যায় কিছুক্ষণ। স্বামীকে নিয়ে এই ভাবনা এখন মেয়েটির হৃদয় জোড়ে। অন্যদিকে বউয়ের মানসিক অবস্থার কথা ভেবে সানানও অমায়িক হয়ে আছে আজ। কেটে যাক না এই দুঃখের লগন, হোক না আবারও চঞ্চলা আগের মতন। সানানের এমন নীরব ভাবনার মাঝে শেহের কিঞ্চিত অভিমানী সুরে শুধায়, আচ্ছা আপনি তখন থেকে আমাকে আপনি করে বলছেন কেন? পাবলিক প্লেসে নিজের বউয়ের সাথে কি তুই তোকারি করা যায়? সেটা ঠিক আছে, তার জন্য এখনো আপনি করে বলবেন? আপনি নিজেও কিন্তু আমায় আপনি করেই বলছেন। স্বামীর এমন হেন জবাবে ঈষৎ লাজে সলজ্জ হলো শেহেরের বদনখানি। লাজুক বদনে মিনমিনে সুরে জবাব দিল, আমি তো আপনার জুনিয়র। স্বামী স্ত্রীর মাঝে সিনিয়র জুনিয়র হিসেব থাকে না। দেখুন, আবার আপনি করে বললে কিন্তু গাড়ি থেকে নেমে যাব। সানানও জবাব দিল রহস্যময় সুরেই, আপনিও তুমি করেই বলবেন। এয়ারপোর্ট তো সামনে, গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে যেতে চান নাকি? কোথায় যাব এয়ার ট্রিপে? এয়ার ট্রিপ করবেন, হানিমুনে যেতে পারেন। হানিমুনের কথা শুনে শেহের চুপ হয়ে আছে লাজে। খানিক বাদে আবার অভিমানী স্বরে বলল, এখনো কিন্তু আপনি করে বলছেন। বহু বছর ধরে তুই করে বলেছি, তুমি করে বলতে 2-4 দিন সময় লাগবে। শেহের মৃদু হাসি আনত বদনে, আনমনে চুপি চুপি ভাবছে, এই তো অমায়িক হলো কিভাবে আজ। একটা ধমকও দিল না। ছোটবেলা থেকে তো ধমকের উপরেই রাখত। বউ হয়েছি বলেই কি ধমক বন্ধ করে দিল নাকি? সারা জীবন কি এমনই অমায়িক থাকবে আমার সাথে? শেহেরের এমন এলোমেলো ভাবনার মাঝে সানান মুঠো ফোন হাতে নেয়। গাড়ির স্টিয়ারিং ধরেই ফোন দেয় দাদাবাড়ির সংশ্লিষ্ট থানায়। সাদেক চাচাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে পুলিশকে। পুলিশের সাথে কথোপকথন শেষে ভাইদের সাথেও ফোন আলাপ করে। শেহেরের নিরাপদ থাকার ব্যাপারটি জানিয়ে দেয় সবাইকে। বরের আলাপ শেষ হলে শেহের মুঠোক্ষণ চেয়ে নেয় সামির থেকে। মেয়েটি ফোন আলাপ করে মেহেকের সাথে। তরিকেও জানিয়ে দিতে বলে তার নিরাপদে প্রত্যাগমনের কথা। আলাপ শেষে মুঠোফোন ফিরিয়ে দেয় সানানের হাতে। তারপর লাজুক স্বরে স্বামীর মনোযোগ আকর্ষণ করে, শুনুন। জি বলুন। সেদিন রাতে তো অনেক কিছু বললেন বউকে নিয়ে। সে কথাগুলোর মতো করে কি ভালোবাসেন আপনার বউকে? মুখের কথা শুনে নয়, ভালোবাসা মন দিয়ে অনুভব করতে হয়। হয়তো অনুভব করব। বাসন্তী হাওয়া হয়ে শীঘ্রই ভালোবাসার দোলা দেব আপনার মনে। দিন না। এই ফাগুন বসন্ত বেলায় প্রেমের অনল জ্বালাবো মনে। সে অনল জোরে দিবানিশি পূর্ব দুজনে। ভালোবাসার আগুনে পুড়তে চান? পুরাতেও চাই একই অনল দহনে। আজীবন থাকতে পারবেন আমার মতো এতিম অভাগীকে নিয়ে? হ্যাঁ, হয়তো এতিম আপনি, কিন্তু অভাগী নন। আর ভয় নেই আমায় নিয়ে। আমি হারাবো না আপনাকে। এ জিন সফরে আরও দিন বাঁচার আকাঙ্ক্ষা আমার লাজ বধূকে নিয়ে। শেহের চুপটি করে আছে ঈষৎ লাজে। এক ধারাহারা ভালো লাগার উচ্ছ্বাস এলো হৃদয় গহীনে। সব কথাই যেন আজ হৃদয়ে ছুঁয়ে যায় চুপিসারে। স্বপ্ন ডানায় উড়ে মন পাখি যেতে চায় ভালোবাসার অজানা নীড়ে। বউকে চুপটি করে থাকতে দেখে সানান শুধায়, কি ভাবছেন? ঘুম ঘুম কণ্ঠে, না কিছু না, আপনার কথা শোনার অপেক্ষায় আছি। তাই? হে, জীবন বসন্তের আধার লগনে চাঁদ হয়েছেন আপনি। সে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে আমার হৃদয় জুড়ে। আমরণ এভাবেই অমলিন হয়ে থাকুন এই হৃদয়। সানানের কথার জবাব দেয় না শেহের। নিদ এসেছে নয়ন দুয়ারে। প্রেমালাপ শুরু হবার আগেই ঘুমিয়ে পড়ল বেচারি। ঘণ্টাখানেক পরে গাড়ি এসে থামে বাড়ির উঠোনে। শেহেরেরও ঘুম ভেঙে যায় বরের বজ্রকণ্ঠী ডাকে। বউকে জাগ্রত করেই বড়মাশাই নেমে যায় গাড়ি থেকে। শেহেরও ধীর পায়ে নেমে ঘরে ঢুকে যায় ঘুম ঘুম নয়নে। বড়মশাই গম্ভীর স্বরে ডেকে যায় পশ্চাৎ থেকে, দাঁড়ান। কদম থমকে যায় ঘুম জড়ানো মেয়েটির। দ্রুত পায়ে সামনে এসে দাঁড়ায় সানান। রাঙা বউয়ের রাজরাঙা বদন দেখে ঘুমটা তুলে দেয় দুহাতে। বউ বেচারি লাজে যেন পুরোপুরি হয়ে লজ্জবধূ হলো এখন। শির নত করে আছে সীমাহীন লাজ নম্র ভঙ্গিতে। সানান আলতো করে বাহু ডোরে বেঁধে নিল বউকে। পরম আদরে বউয়ের ললাটে চুমু খেয়ে হুকুমের সুরে বলল, আজকের মতো করে আর কখনো ঘরের বাইরে যাবেন না। ললাটে প্রথম ভালোবাসার স্পর্শে শেহের যেন হারিয়েছে স্বপ্ন ঘোরে। সেই স্বপ্ন দোলায় হৃদয়ও এখন স্বপ্নরাজ্যে। এমন স্বপ্নীল ভাবনার বর্ণিল ঘোরের মাঝেই সানান আদেশ করল, লাজবধূ, তাকান আমার চোখে। বরের নয়নে তাকায়নি শেহের। শির নিচু করেই আছে সীমাহীন লাজে।
এক হাত বউয়ের মাথার পেছনে রেখে অন্য হাতে থুতনি ধরে সানায় ফেরায় নিজের পানে। ক্ষণিকেই গম্ভীর কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, নায়িকা হয়ে চেয়েছেন আপনি, নায়িকা হয়েছেন আমার জীবনে, আর মডেলিংটা আজ থেকে আমার সাথেই করবেন। আর কোনোদিন এই ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না আমি। শেহের দাঁড়িয়ে আছে নিশ্চুপ বদনে। সানান ধমকে সরে বলে দিল, যান ঘরে যান এবার। আজ এই পুরো যাত্রায় ভীষণ খুশি ছিল শেহের। এতক্ষণ ধরে সঞ্চিত খুশিরা যেন ঝরে গেল নিমিষেই। বেচারি কাঁদো কাঁদো বদনে চলে যায় দাদির কক্ষে। সেখানে গিয়ে দাদিকে জানায় চাচি আর চাচাতো বোনের সকল ঘটনা। দাদি মেয়েটিকে ডেকে নেয় শিয়রের কাছে, হাত বাড়িয়ে গালে এক চড় দিয়ে বলে, তুই যেমন আমার সাথে মিথ্যা বইলা বেমানি করে গেছস, ওরাও তোর সাথে তেমনি মিথ্যা বইলা বেমানি করছে। এগুলা আল্লাহর বিচার। নিজেই তো দাদিকে মিথ্যে বলে ঢাকায় গিয়েছে। নিজ দোষে চড় খেয়ে মেয়েটি গালে হাত দিয়ে বসে থাকে। খানিক বাদে ছোট ফুপু সায়ন, শামস আর মেহেক আসে বাড়িতে। শেহের বিপদমুক্ত হয়, সবাই ভীষণ খুশি। কিন্তু মেহেক বারবার খোঁচা দিচ্ছে মেয়েটিকে। কি রে, নায়িকা মডেল কিচ্ছু হইতে পারলি না? শেহেরের ভীষণ দুঃখ হচ্ছে এহেন উপহাস দেখে। চাঁদবদনখানি মলিন হচ্ছে নিজেরই অজান্তে। সানানরা 3 ভাই মনমরা হয়ে থাকতে চায় না। ওরা উঠোনে ব্যস্ত হলো ক্রিকেট খেলায়। সানান সায়ন আছে ফুল ড্রেসেই, কিন্তু শামস খেলা শেষে গোসল করবে বলে হাফ প্যান্ট পরে নিয়েছে। ভালোই চলছিল 3 লন্ডন বয়ের খেলা। হঠাৎ মাকে নিয়ে তরি এসে হাজির হলো বাড়িতে। বয়স্ক মহিলার চেহারা দেখেই শামস বুঝতে পারে এটা তরির মা। বেচারা শামস তো রয়েছে অর্ধ উন্মুক্ত দেহে, হাফ প্যান্ট পরে। মনে মনে তরিকে নিয়ে কল্পনার এক মঞ্জিল গড়েছে বেয়ারা ছেলেটি। আজ ওরা মামিয়েই কিনা দেখে ফেলল নগ্ন বুকে হাফ প্যান্টে। দুঃখে খেলা পণ্য করে দিল শামস। সানান সায়ন চলে যায় বাড়ির বাইরে, আর শামস চলে আসে পুকুর পাড়ের রশিতে ঝোলানো কাপড় চোপড়ের নিকটে। ওরা 3 ভাই তো বাড়িতে ছিল না কয়েকদিন ধরে, ওদের পোশাকও নেই এখানকার রশিতে। সাদেক চাচার স্যান্ডো গেঞ্জি, লুঙ্গি, গামছা এসবই আছে। ঘরের ভেতরে তরির মা আছে। ওনার সামনে তো হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না। নিরুপায় শামস রশি থেকে চাচার একটি স্যান্ডো গেঞ্জি পরে নিল ঝটপট করে, আরেকটি লুঙ্গিও পরে নিল সাথে। এই প্রথমবার লুঙ্গি পরেছে ছেলেটি। সাদেক চাচা সাইজে খাটো হয়, ওনার স্যান্ডো গেঞ্জিটিও শামসের নাভির উপরে উঠে আছে। গোসলের জন্য তো ঘরেই আসতে হবে। শামস লুঙ্গি গেঞ্জি পরে ভদ্র ছেলের ন্যায় চলে আসে ঘরে। নিজ কক্ষে ডাইনিং রুম হয়ে প্রবেশ করতে হবে, কিন্তু ডাইনিং রুমে এসে দেখে তরি পানি পান করছে দাঁড়িয়ে। নাভিটি একটু বের হয়ে থাকায় ছেলেটি স্যান্ডো গেঞ্জি টেনে নাভি ঢাকতে চাইল, কিন্তু স্যান্ডো গেঞ্জি ধরে জোরে টান দিতেই নিচের লুঙ্গিটা বাঁধন খুলে পড়ে যায় মেঝেতে। এই দৃশ্য দেখে হাসতে গিয়ে তরি সব পানি গড়গড় করে উগড়ে দিল। নিচে যদিও হাফ প্যান্ট আছে বেচারা শামসের, তবু অনমনে নিজেকে গালি দিতে দিতে কক্ষে ঢুকে যায় বেয়ারা ছেলেটি। লুঙ্গিটি তোড়ে থাকে পেছনেই। সব কাজে ভীষণ পারদর্শী ছেলেটির অঘটন ঘটে শুধু তরির সম্মুখে এসে। দুঃখে বেচারার অন্তর ফেটে অম্বরে চলে যেতে চাচ্ছে। সব নারীরা আলাপে ব্যস্ত দাদির কক্ষে। আচানক বাইরে থেকে ঘরে আসে সানান। এসেই শেহেরকে ডাক দিল, লাজবধূ, লাজবধূ। শেহেরও বেরিয়ে এলো হাসি মুখে, লাজ নম্র ভঙ্গিতে। জি, কিছু বলবেন? যান গিয়ে দাদিকে বলেন সামিরার বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ পড়ার দরকার নেই, কাহিনী উল্টো হয়েছে।